গতকালকের সরি গত ক্লাসের যে ইয়েটা ছিল, লেকচার ছিল, এই ইয়েগুলো আপনাদের মনে আছে কিনা, আমরা কি কি বিষয়ে ডিসকাস করছিলাম? কেউ কি একটু বলতে পারবেন আমাদের গত ক্লাসের ডিসকাশন কি ছিল? গত ক্লাসে আমরা অ্যাসুরেন্সের ডেফিনেশনটা ডিসকাস করছি, প্লাস হচ্ছে অ্যাসুরেন্সের যে কি এলিমেন্ট ছিল এই স্লাইড থেকে সেটা আমরা ডিসকাস করছি। হ্যাঁ, এই অ্যাসুরেন্সের ডেফিনেশনটা আমরা গত ক্লাসে কভার করছি, প্লাস হচ্ছে কি এলিমেন্ট। হ্যাঁ, আচ্ছা, যেতে চাচ্ছি আগের টপিকস নিয়ে কার কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন, না হলে আমি নেক্সট টপিকটা স্টার্ট করব। কারো কোনো কোশ্চেন আছে কিনা? হ্যালো, আমাকে কি শুনতে পাচ্ছেন? হ্যালো। জি, শুনতে পাচ্ছি। যেটা বলতেছিলাম যে গত ক্লাসের যে টপিক গুলো আমরা কভার করেছি সেখানে কোনো কোশ্চেন আছে কিনা আপনাদের? না, ক্লিয়ার। ক্লিয়ার, তাই তো? জি। তাহলে আমরা নেক্সট টপিকটা স্টার্ট করি। নেক্সট টপিকটা হচ্ছে আমরা দেখবো এখন হচ্ছে লেভেল অফ অ্যাসুরেন্স, মানে অ্যাসুরেন্স কে দুই ভাগে আসলে মেইনলি ভাগ করা হয়েছে। হ্যাঁ, জি। রিজনেবল অ্যাসুরেন্স, লিমিটেড অ্যাসুরেন্স। রিজনেবল অ্যাসুরেন্সটা হচ্ছে হাই লেভেল অফ অ্যাসুরেন্স। হ্যাঁ, এখানে এঙ্গেজমেন্ট রিস্কটা রিডিউস করা হয় লো লেভেলে, আর কনক্লুশনটা হয় পজিটিভ। আর এখানে আমরা সাফিসিয়েন্ট অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েট অডিট এভিডেন্স গ্যাদার করে থাকি। তাহলে রিজনেবল অ্যাসুরেন্সের যে ক্যারেক্টারিস্টিক্স গুলো সেটা হচ্ছে কি, এটা হচ্ছে হাই লেভেল অফ অ্যাসুরেন্স। হ্যাঁ, এখানে পজিটিভ ওপিনিয়ন দেওয়া হয় এবং এখানে সাফিসিয়েন্ট অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েট অডিট এভিডেন্স গ্যাদার করা হয়। মোটামুটি এই তিনটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স রিজনেবল অ্যাসুরেন্সের। আর আমরা যদি লিমিটেড অ্যাসুরেন্স চিন্তা করি, লিমিটেড অ্যাসুরেন্স এটা হচ্ছে অ্যাজ ইউজুয়াল আপনার রিজনেবল অ্যাসুরেন্সের অপোজিট। হ্যাঁ, এখানে মডারেট অথবা লো লেভেলের অ্যাসুরেন্স দেওয়া হয়। এখানে এই যে এঙ্গেজমেন্ট রিস্কটাকে একসেপ্টেবল লেভেলে নিয়ে আসা হয়। ওখানে হচ্ছে আমরা রিজনেবল অ্যাসুরেন্স যেটা বলতেছিলাম যে এঙ্গেজমেন্ট রিস্কটাকে একটা একসেপ্টেবল লো লেভেলে নিয়ে আসা হয়, লো লেভেলে। আর আমরা যদি লিমিটেড অ্যাসুরেন্স চিন্তা করি সেটা হচ্ছে একসেপ্টেবল লেভেলে নিয়ে আসা হয়। এখানে লো করা পসিবল না। হ্যাঁ, আর এখানে লিমিটেড অ্যাসুরেন্সের কনক্লুশনটা থাকে হচ্ছে নেগেটিভ। আমার এই টপিকটিকে আপনারা বুঝতে পারছেন? আমি শুরু থেকে বলতেছিলাম যে অ্যাসুরেন্সকে দুই ভাগে ভাগ করা হচ্ছে, লিমিটেড অ্যাসুরেন্স, রিজনেবল অ্যাসুরেন্স। আর রিজনেবল অ্যাসুরেন্সটা হচ্ছে হাই লেভেল অ্যাসুরেন্স, যেখানে হচ্ছে পজিটিভ ওপিনিয়ন দেওয়া হয়। হ্যাঁ, মানে কনক্লুশনটাকে পজিটিভলি এক্সপ্রেস করা হয়। এখানে সাফিসিয়েন্ট অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েট অডিট এভিডেন্স, সরি, সাফিসিয়েন্ট অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েট এভিডেন্স গ্যাদার করা হয়। রিজনেবল অ্যাসুরেন্সের একটা এক্সাম্পল হচ্ছে অডিট। হ্যাঁ, স্ট্যাটুটরি অডিট। স্ট্যাটুটরি অডিটে আমরা রিজনেবল অ্যাসুরেন্স দিয়ে থাকি। আমার কথা কি আপনারা বুঝতে পারতেছেন? জি। জি। এইটুকু যে বললাম, এখানে কারো কোনো কনফিউশন আছে? না, আমি আমার আরো কোনো এক্সাম্পল দেবো। কনফিউশন হ্যাঁ, নেই। আরো এক্সাম্পল দেবো, আরো এক্সাম্পল দিয়ে আমি আরো আরেকটু ক্লিয়ার করার চেষ্টা করব। আচ্ছা, এইখানে যে এই যে দুই ভাগে আমরা ভাগ করতেছি, এটা আসলে দুইটা পয়েন্টের বেসিসে আমরা ভাগ করতেছি। মানে অ্যাসুরেন্স কে যে আমরা দুইটা ভাগে ভাগ করতেছি, লিমিটেড অ্যাসুরেন্স আর হচ্ছে রিজনেবল অ্যাসুরেন্স, এটা দুইটা পয়েন্টের বেসিসে আমরা ভাগ করতেছি। এক নাম্বার পয়েন্ট হচ্ছে এভিডেন্স অবটেইনড, আরেকটা পয়েন্ট হচ্ছে দ্য টাইপ অফ ওপিনিয়ন গিভেন। আচ্ছা, এখন শুরুটা আমি বলি, দ্য এভিডেন্স অবটেইনড এটা কি জিনিস। এটা যদি আমি রিজনেবল অ্যাসুরেন্সের বেলায় চিন্তা করি, যে রিজনেবল অ্যাসুরেন্সের বেলায় আমাকে সাফিসিয়েন্ট অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েট অডিটিভ সরি এভিডেন্স নিতে হবে। এটা হচ্ছে মানে এখানকার ক্রাইটেরিয়া। আর যদি লিমিটেড অ্যাসুরেন্সের কথা আমি চিন্তা করি, সেক্ষেত্রে আমার এই এভিডেন্সটা একটু লোয়ার লেভেলের হবে। হ্যাঁ, ওই রিজনেবল অ্যাসুরেন্সের মতো আমাকে অত বেশি মানে নেয়ার সুযোগও নাই, এভিডেন্স জি। আমি অত বেশি নিতে পারবো না, আমার স্কোপটাও লিমিটেড থাকবে। রিজনেবল অ্যাসুরেন্সের আমার স্কোপটা কিন্তু লিমিটেড থাকবে না। হ্যাঁ, জি। আমার সব জায়গায় এক্সেস থাকবে, আমি সাফিসিয়েন্ট অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েট এভিডেন্স গ্যাদার করতে পারবো। আর লিমিটেড অ্যাসুরেন্স হলে আমার সব জায়গায় এক্সেস থাকবে না, আমাকে লিমিটেড অ্যাক্সেস দেওয়া হবে। যেহেতু আমাকে লিমিটেড অ্যাক্সেস দেওয়া হবে, তো চাইলেই আমি সব ধরনের এভিডেন্স আমি গ্যাদার করতে পারবো না। হ্যাঁ,
তো যেহেতু আমি সব ধরনের এভিডেন্স আমি গ্যাদার করতে পারবো না, আমার অপিনিয়নটাও হবে, আমার কনক্লুশনটাও হবে নেগেটিভ। হ্যাঁ, এটা বুঝতে পারছেন তো? আচ্ছা, রিজনেবল জি অ্যাসুরেন্স আমি একটা এক্সাম্পল বললাম হচ্ছে যে স্ট্যাটুটরি অডিট। স্ট্যাটুটরি অডিটে আসলে আমরা কি করি, আমরা যখন কোনো একটা মানে কোম্পানির অডিটে যাই, আমাদের কিন্তু সব ধরনের ডকুমেন্ট দেখার জন্য আমাদেরকে কিন্তু অ্যাক্সেস দেওয়া হয়, হ্যাঁ, আনরেস্ট্রিক্টেড অ্যাক্সেস। তো এমন না যে আমাকে কোনো একটা পার্ট দেখতে দেওয়া হচ্ছে না বা আমি দেখতে পারতেছি না, এরকম না। তো স্ট্যাটুটরি অডিটে আমি সবই দেখতে পারতেছি, আমি আমার মতো করে আমার প্রয়োজনীয় যে এভিডেন্স আমার দরকার সেগুলো আমি নিয়ে আসতে পারতেছি, তাই না? জি তো যেহেতু আমার কাজের স্কোপটা বেশি, আমাকে সব ধরনের জিনিস আমাকে দেখতে দিচ্ছে, এক্সেস দিচ্ছে, তো এটা হচ্ছে আমার হাই লেভেল অফ অ্যাসুরেন্স আমি দিতে পারতেছি। হ্যাঁ, এখানে কিন্তু একটা কোশ্চেন আপনারা করতে পারতাম যে এঙ্গেজমেন্ট রিস্ক এর কথাটা আমি বলতেছিলাম, যে এঙ্গেজমেন্ট রিস্ক আর রিজনেবল অ্যাসুরেন্স লো লেভেলের থাকে, আর হচ্ছে লিমিটেড অ্যাসুরেন্সে ইয়া থাকে, কি বলে এই, এটা অ্যাকসেপ্টেবল লেভেলে থাকে। তো আপনারা কোশ্চেন করতে পারতেন যে এঙ্গেজমেন্ট রিস্ক আসলে কি। এঙ্গেজমেন্ট রিস্কটা হচ্ছে এই যে আমাদের যে প্র্যাকটিশনার আছে, সে যে কনক্লুশনটা দিবে, হ্যাঁ, তার কনক্লুশনটা কতটুকু অ্যাপ্রোপ্রিয়েট হবে, সেই যে রিস্কটা থাকে না, সেটাই হচ্ছে এঙ্গেজমেন্ট রিস্ক। যদি তার মানে কনক্লুশনটা দেওয়ার ক্ষেত্রে যদি কোনো ধরনের মানে রিস্কটা যদি কম থাকে, সেটা হচ্ছে রিজনেবল অ্যাসুরেন্সের মধ্যে পড়বে। আর কনক্লুশন দেওয়ার ক্ষেত্রে তার যদি রিস্কটা বেশি থাকে, সেক্ষেত্রে সেটা লিমিটেড অ্যাসুরেন্সের মধ্যে পড়বে। আচ্ছা, আমরা ওই যে একটু আগে বলতেছিলাম যে এইটার ওপিনিয়নটা রিজনেবল অ্যাসুরেন্সের বেলায় হচ্ছে পজিটিভলি এক্সপ্রেস করা হয়, আর লিমিটেড অ্যাসুরেন্সের বেলায় নেগেটিভলি এক্সপ্রেস করা হয়। এটার একটা এক্সাম্পল আমি আপনাদের দিই। হ্যাঁ, যেমন আমি যদি বলি যে মিস্টার করিম ভালো ছেলে, আমি কিন্তু এখানে কোনো ধরনের কোনো কন্ডিশন দিচ্ছি না, এখানে কিন্তু কোনো ইফ বাট নাই, আমি একদম ডিরেক্ট বলে দিচ্ছি মিস্টার করিম ভালো ছেলে, এখানে কোনো ধরনের কোনো হেজিটেশন নাই। হ্যাঁ, এটা হচ্ছে রিজনেবল অ্যাসুরেন্স। আর আমি যদি সেম কথাটাকে ঘুরিয়ে বলি যে আমি যতটুকু জানি মিস্টার করিম এমন কিছু করে নাই যার জন্য তাকে খারাপ বলা যাবে, দুইটা কথার মধ্যে কি খুব বেশি পার্থক্য আছে? না, কথা কিন্তু, কথার মিনিং কিন্তু একই রকম, কিন্তু বলার ধরনটা হচ্ছে জাস্ট ডিফারেন্ট, হ্যাঁ। পজিটিভলি আর নেগেটিভলি, হাই হ্যাঁ, আমি লেভেল আর জাস্ট লোয়ার লেভেল। এইটাই আমি বলতেছিলাম যে কথার মিনিং কিন্তু একই রকম, কিন্তু বলার ধরনটা ডিফারেন্ট। তার মানে রিজনেবল অ্যাসুরেন্সে আমি যা বলতেছি, লিমিটেড অ্যাসুরেন্সে আমি মোটামুটি ওরকমই বলতেছি, কিন্তু লিমিটেড অ্যাসুরেন্সে আমি একটু কথাটাকে ঘুরিয়ে বলতেছি, আমি নেগেটিভলি এক্সপ্রেস করতেছি। যেহেতু আমাকে পুরোপুরি অ্যাক্সেস দেওয়া হয় নাই, আমি ওইরকম এভিডেন্স আমি গ্যাদার করতে পারি নাই, সো আমাকে নেগেটিভ মানে নেগেটিভলি একটা কনক্লুশন ড্র করতে হবে। তো আমার মনে হয় এটা মোটামুটি ক্লিয়ার আপনাদের। হ্যাঁ, এখানে একটা এক্সাম্পল দিছে, হ্যাঁ, আমি এক্সাম্পলটা একটু ডিসকাস করি আপনাদের সাথে। এখানে বলছে যে ইউজিং দ্য সার্ভেয়ার এক্সাম্পল above, a surveyor can only give assurance that a property is structurally sound if he is allowed to enter the property to inspect it. আচ্ছা, এই যে বিল্ডিং এর, ধরেন একটা বিল্ডিং সম্পর্কে একটা সার্ভেয়রকে মানে ইন্সপেক্ট করতে দিল, তো ওই বিল্ডিংটা যদি সে পুরোপুরি না দেখতে পারে, তাহলে তার কনক্লুশনটা একরকম হবে, যদি একটা পার্ট সে দেখতে পারে। আবার যদি সে বিল্ডিংটা পুরোপুরি দেখতে পারে, তখন কিন্তু তার মানে কনক্লুশনটা একটু ডিফারেন্ট হবে, তাই না? এখানে কিন্তু তার কাজের স্কোপের উপর তার জি কনক্লুশনটা অনেকটা ডিপেন্ড করতেছে, তাই তো? জি আমি এটাই বারবার বলার চেষ্টা করতেছি। আপনারা কি এটা মোটামুটি ক্লিয়ার, রিজনেবল অ্যাসুরেন্স আর লিমিটেড অ্যাসুরেন্সের মধ্যে ডিফারেন্সটা কি? জি কারো কোনো কনফিউশন থাকলে বলতে পারেন। আচ্ছা, একটা জিনিস মাথায় রাখবেন, লিমিটেড অ্যাসুরেন্সে একটা মানে ওয়ার্ড থাকে, হ্যাঁ, এই ওয়ার্ডটা আপনারা মুখস্থ করে রাখেন, যে নাথিং হ্যাজ কাম টু আওয়ার অ্যাটেনশন, নাথিং এরকম নেগেটিভ টার্মে থাকে ব্যাপারটা, আমি যেটা আগেই বলছিলাম। হ্যাঁ, যে লিমিটেড অ্যাসুরেন্সে ওপিনিয়নটা হবে নেগেটিভ। তো এরকম নাথিং হ্যাজ কাম টু আওয়ার অ্যাটেনশন এরকম করে একটা লেখা থাকে আপনাদের ম্যানুয়ালে, যেরকম লেখা আছে, আমি একটু ম্যানুয়াল থেকে আপনাদেরকে বলি এক্সাম্পলটা, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এই যে স্টেটমেন্ট গুলো কিরকম হয় দেখেন, এই যে এখানে বলছে রিজনেবল অ্যাসুরেন্সের বেলায় এখানে একটা স্টেটমেন্টের কথা বলছে, ইন মাই ওপিনিয়ন দ্য স্টেটমেন্ট বাই দ্য চেয়ার রিগার্ডিং এক্স ইজ রিজনেবল। এখানে চেয়ারম্যান যে স্টেটমেন্টটা দিছে রিগার্ডিং এক্স, সেটা হচ্ছে রিজনেবল, এখানে কোনো ধরনের যদি কিন্তু নাই, এখানে আমি রিজনেবল বলে দিচ্ছি সরাসরি। হ্যাঁ, সেম কথাটাই যখন আমি লিমিটেড অ্যাসুরেন্সের বেলায় বলতেছি, তখন আমি কি বলতেছি, ইন দ্য কোর্স অফ মাই সিকিং এভিডেন্স
about the statement by the chairman, nothing has come to my attention indicating that the statement is not reasonable. তো আমরা কিন্তু আসলে বুঝতে পারতেছি যে দুইটার মানে মিনিং মোটামুটি সেম, কিন্তু বলার ধরনটা হচ্ছে আলাদা, তাই তো? আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যালো, আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন, বুঝতে পারতেছেন? জি ভাই, বুঝতে পারছি। হ্যাঁ, এইখানে এই যে একটা সামারি দেওয়া আছে, সামারিটা দেখে নেন। রিজনেবল অ্যাসুরেন্সে এভিডেন্স শর্ট, মানে আমি কি ধরনের এভিডেন্স নিচ্ছি, সাফিসিয়েন্ট অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েট। এই সামারিটা আপনারা মুখস্থ করে ফেলবেন, হ্যাঁ, এটা খুব ইম্পর্টেন্ট। ইভেন এই টপিকসটাই কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট, জি হ্যাঁ, এই টপিকসটা খুবই ইম্পর্টেন্ট। এটা এখনো যদি আপনাদের কোনো কনফিউশন থাকে কোশ্চেন করেন, এই টপিকস থেকে আপনি কোশ্চেন পাবেন, এমসিকিউ কোশ্চেন পাবেন। আপনাকে হয়তো একটা স্টেটমেন্ট দিয়ে দিল, একটা লাইন দিয়ে দিল, তো এটা আসলে কোন অ্যাসুরেন্সের মধ্যে কভার করে সেরকম একটা এমসিকিউ থাকতে পারে। অথবা নেগেটিভ অ্যাসুরেন্স, নেগেটিভ ওপিনিয়ন কোন অ্যাসুরেন্সে দেওয়া হয়, এরকম একটা এমসিকিউ কোশ্চেন থাকতে পারে। তো আপনার কিন্তু এখান থেকে ঘুরে পেঁচে অনেক ধরনের এমসিকিউ থাকতে পারে। এইটার কনসেপ্ট কিন্তু আপনার 100% ক্লিয়ার থাকতে হবে, হ্যাঁ। আচ্ছা, আমরা এই যে ইয়াটা দেখতেছিলাম, টেবিলটা দেখতেছিলাম, এখানে রিজনেবল অ্যাসুরেন্স বলতেছি আমরা এভিডেন্স কালেক্ট করবো কি সাফিসিয়েন্ট অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েট, আর কনক্লুশনটা হবে পজিটিভ ওয়ার্ডে, হ্যাঁ। আর লিমিটেড অ্যাসুরেন্সের বেলায় হবে সাফিসিয়েন্ট অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েট, কিন্তু আমার এখানে হবে লোয়ার লেভেলের, হ্যাঁ, এখানে কিন্তু হাই লেভেল হবে না। রিজনেবল অ্যাসুরেন্স হলে হবে হাই লেভেল, আর লিমিটেড অ্যাসুরেন্স হলে হবে লোয়ার লেভেল। আর এখানকার কনক্লুশনটা হবে নেগেটিভ। এটুকু তো আপনারা ক্লিয়ার নাকি? জি। আমি কি পরের স্লাইডে যাই, তাই তো? আর এটা নিয়ে কারো কোনো কনফিউশন থাকলে কোশ্চেন করতে পারেন। আচ্ছা, তাহলে আমি পরের টপিকে যাচ্ছি। আচ্ছা, এখানে এই এক লাইনে একটা অবজেক্টিভ দিছে, অডিটের অবজেক্টিভ। কেউ কি বলতে পারেন আমরা আসলে অডিট কেন করি, মানে অডিটরের পয়েন্ট অফ ভিউ থেকে কেউ কি বলতে পারেন আমরা কেন অডিট করি, মানে আমাদের কাজটা কি, আমাদের পারপাসটা কি? অডিটরের পয়েন্ট অফ ভিউ থেকে বলবেন। কারো কোনো আইডিয়া নাই? যা জানেন সেটাই শেয়ার করেন। হ্যালো, ভাই কি বলছিলেন, কোশ্চেনটা আরেকবার? আমি বলতেছি, আপনি মানে নিজেকে একজন অডিটর হিসেবে চিন্তা করেন, চিন্তা করে আপনি বলেন তো যে আপনার মানে অডিটের পারপাসটা কি আপনার, মানে আপনি কেন অডিট করতেছেন, আপনি কি পারপাস আপনার অডিট করতেছেন? এখানে হচ্ছে যে অডিটর কি করে, অডিটরের পারপাস হচ্ছে অডিটর অডিট করে একটা ওপিনিয়ন দিবে, তাই তো? জি তো এটাই হচ্ছে অডিটর অবজেক্টিভ, আমি সেটাই বোঝানোর চেষ্টা করতেছি। অডিটর কি করবে, একটা কনক্লুশন দিবে, কিসের উপর, বেসড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের উপর। হ্যাঁ, কি কনক্লুশন দিবে, যে তার জি এই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ দেয় কিনা, তাই তো? আপনারা যদি জি অডিট রিপোর্ট দেখে থাকেন, অডিট রিপোর্টের অপিনিয়ন প্যারাগ্রাফটা যদি দেখে থাকেন, সেখানে তো এভাবেই লেখা থাকে নাকি? জি জি হ্যাঁ, তার মানে এটাই হচ্ছে আমার অডিটের অবজেক্টিভ, কনক্লুশন ড্র করা, তাই তো? একটা ওপিনিয়ন দেয়া, অ্যাপ্রোপ্রিয়েট ওপিনিয়ন দেওয়া, তাই তো? এই আমরা এত কিছু করতেছি, এত এভিডেন্স নিচ্ছি, এত সাবস্টেন্টিভ টেস্ট, তারপরে টেস্ট অফ ডিটেল, ডকুমেন্টেশন, সবকিছুর মানে মেইন ইয়েটা কি, মেইন গোলটা হচ্ছে একটা অ্যাপ্রোপ্রিয়েট অডিট ওপিনিয়ন দেওয়া, তাই তো? হুম হ্যাঁ, এটাই এখানে আমরা বলতেছি, এখানে কি বলতেছি আমরা, যে the objective of an audit of financial statement is to enable the auditor to express an opinion whether the financial statement are prepared in all material respects in accordance with an applicable financial reporting framework। মানে আমরা যদি চিন্তা করি একটা কোম্পানির ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের, তাহলে তার জন্য অ্যাপ্লিকেবল ফাইন্যান্সিয়াল রিপোর্টিং ফ্রেমওয়ার্ক কি, আইএস, আইএফআরএস, তারপরে কোম্পানিজ অ্যাক্ট হতে পারে, এগুলোই তো, তাই না? তো অ্যাজ অ্যান অডিটর আমার কাজটা কি, জি আমার কাজটা হচ্ছে যে তার যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা করছে সেইটাতে সে এই ফাইন্যান্সিয়াল রিপোর্টিং ফ্রেমওয়ার্কটা প্রপারলি অ্যাপ্লাই করছে কিনা, সেটার উপর কনক্লুশন দেওয়াটাই তো আমার কাজ নাকি? ইয়েস। এটাই আমরা এখানে বোঝানোর চেষ্টা করছি। এটা তার কারো কোনো কনফিউশন আছে? তার মানে আমাদের অ্যাজ অ্যান অডিটর আমাদের কাজ হচ্ছে এই ম্যানেজমেন্ট যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা প্রিপেয়ার করছে সেটার
আইএসআইএফআরএস বা আদার্স যে অ্যাপ্লিকেবল রিপোর্টিং ফ্রেমওয়ার্ক সেটা কমপ্লাই করে করছে কিনা সেটার উপর আমরা ওপিনিয়ন দিয়ে থাকি। হ্যাঁ, আমরা বলে দেই যে এটা ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ দিচ্ছে কিনা। যদি আমরা মনে করি যে না, সে তার মানে অ্যাপ্লিকেবল ফাইন্যান্সিয়াল রিপোর্টিং ফ্রেমওয়ার্ক যেগুলো সেগুলো প্রপারলি সে অ্যাপ্লাই করছে, তখন আমরা বলি যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট গিভ ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ, তাই তো? জি আর যদি না করে থাকে সেক্ষেত্রে আমরা বিভিন্ন রকম মানে মডিফাইড ওপিনিয়ন দিয়ে থাকি, সেটা আসলে পরের ডিসকাশন। আপাতত এটুকু জেনে রাখেন। হ্যাঁ, আচ্ছা, পরের টপিকে যাই। এটা মানে একটু জাস্ট আপনারা দেখে নেবেন, এটা এত ইম্পর্টেন্ট কিছু না। যে এক্সাম্পলস অফ অ্যাসুরেন্স এঙ্গেজমেন্ট, এখানে কি কি ধরনের অ্যাসুরেন্স এঙ্গেজমেন্ট থাকতে পারে তার কিছু লিস্ট দেওয়া আছে আর কি। আমি একবার একটু বলে যাচ্ছি। স্ট্যাটুটরি অডিট, যেটা হচ্ছে আমরা অডিট ফার্মে সবাই এটা আমরা করে থাকি। আমরা আর্টিকেল স্টুডেন্ট যখন থাকি তখন আমাদেরকে এই ধরনের কাজ আমাদেরকে এঙ্গেজ করে থাকে। এরপরে কি কি আছে? লোকাল অথরিটি অডিট, ইন্স্যুরেন্স কোম্পানি অডিট, ব্যাংক অডিট, পেনশন স্কিম অডিট, চ্যারিটি অডিট, সলিসিটরস অডিট, এনভায়রনমেন্টাল অডিট, ব্রাঞ্চ অডিট। এগুলো জাস্ট আপনারা একটু এক্সাম্পল গুলো দেখে নেবেন, এটা আমার অত ইম্পর্টেন্ট মনে হয় না টপিকটা। হ্যাঁ, জি জি পরেরটাতে আমরা যাই। এই পরেরটাও আমার কাছে খুব বেশি ইম্পর্টেন্ট মনে হয় না, আপনারা যদি শুধু একবার নামগুলো ভালো মতো দেখে নেবেন। হ্যাঁ, যে ওই জি ধরনের এঙ্গেজমেন্ট ছাড়াও আর কি কি এঙ্গেজমেন্ট হচ্ছে যে মানে ধরেন অডিট ফার্মে করে থাকে, তার একটা ইয়ে দিছে এখানে, লিস্ট দিছে। সো দেয়ার আর অলসো মেনি ইস্যুস users want assurance on where the terms of the engagement will be agreed between the practitioner and person commissioning the report। আচ্ছা, এখানে আমি একটা জিনিস বলি। হ্যাঁ, এটা আপনাদের একটু বোঝা দরকার। যদি স্ট্যাটুটরি অডিট হয়, স্ট্যাটুটরি অডিট হয় যদি, হ্যাঁ, মানে আপনাকে বাধ্যতামূলক যে অডিট গুলো করতে হয়, সেই ধরনের অডিট হলে কিন্তু টার্মস এন্ড কন্ডিশনটা আপনি আর হচ্ছে যে ওই ম্যানেজমেন্ট সেট করতে পারবেন না। টার্মস এন্ড কন্ডিশনটা হচ্ছে ল এবং রেগুলেশন দ্বারা সেট থাকবে। হ্যাঁ, ফিক্সড থাকবে, ডিফাইন থাকবে। আর আপনি যদি এই যে এখন যে স্লাইডটা আমরা দেখতেছি এই ধরনের কোনো এসুরেন্স এঙ্গেজমেন্টের সাথে ইনভলভ হন, তখন চাইলে আপনি টার্মস এন্ড কন্ডিশন গুলো আপনি আপনার পার্টির সাথে নেগোশিয়েট করে আপনারা ফিক্স করে নিতে পারেন। কিন্তু যদি আমি স্ট্যাটুটরি অডিট চিন্তা করি, তাহলে কিন্তু টার্মস এন্ড কন্ডিশনটা কি হবে? ওই আইনে যা বলা আছে, হ্যাঁ, লস রেগুলেশনে যা বলা আছে, হ্যাঁ, আইসাতে যা বলা আছে, ওভাবেই কিন্তু আপনাকে টার্মস এন্ড কন্ডিশন গুলো করতে হবে। হ্যাঁ, সেট করতে হবে। আর এই যে এখানে যে এক্সাম্পল গুলো দিচ্ছে এদের বেলায় হচ্ছে টার্মস এন্ড কন্ডিশন গুলো আপনি কাস্টমাইজ করে আপনি হচ্ছে প্র্যাকটিশনার এবং যে ইউজার তারা হচ্ছে এটাকে তাদের মতো করে ফিক্স করে নিতে পারবে। আমার এই কথাটাকে আপনারা বুঝতে পারছেন? জি হ্যাঁ, এখন এখানে কি কি এক্সাম্পল দিয়েছে দেখেন। এই যে ওইসব অ্যাসুরেন্স ছাড়াও আর কি কি ধরনের সার্ভিস থাকতে পারে? ভ্যালু ফর মানি স্টাডিজ, সার্কুলেশন রিপোর্ট, কস্ট বেনিফিট রিপোর্ট, ডিউ ডিলিজেন্স, রিভিউস অফ স্পেশালিস্ট বিজনেস অ্যাক্টিভিটিস, ইন্টারনাল অডিট, reports on website security, fraud investigation, inventories and receivable report, internal control report, report on business plan or projection। সো এইসব অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে টার্মস এন্ড কন্ডিশন আপনারা হচ্ছে নিজেরা ঠিক করে নেবেন। হ্যাঁ, অডিট ফার্ম আর হচ্ছে ক্লায়েন্ট, এই বোথ পার্টি মিলে টার্মস এন্ড কন্ডিশন গুলো ঠিক করে নেবে। হ্যাঁ, কাজের স্কোপ কি হবে, রিপোর্টিং কেমন হবে, সেটা হচ্ছে এই বোথ পার্টি মিলে ঠিক করে নেবে। কিন্তু আমি যদি স্ট্যাটুটরি অডিট চিন্তা করি, তখন কিন্তু কাজের স্কোপ কি হবে, রিপোর্টিং ফরম্যাট কেমন হবে, সেগুলো কিন্তু আগে থেকে প্রি ডিফাইন থাকে। হ্যাঁ, সেখানে কিন্তু কাস্টমাইজ করার সুযোগ নাই। আমার কথা, এই কথাটা ক্লিয়ার কিনা আপনাদের? জি ক্লিয়ার আচ্ছা, তাহলে আমি পরের টপিকে যাই। আচ্ছা, এখানে দুইটা টার্ম আমরা এক্সপ্লেন করবো। হ্যাঁ, একটা হচ্ছে ট্রু আর একটা হচ্ছে ফেয়ার। ট্রুটা বলতেছে ইনফরমেশন ইজ অ্যাকুরেট এন্ড কনফার্মস উইথ রিয়ালিটি এন্ড নট ফলস এন্ড কনফার্মস উইথ রিকোয়ার্ড স্ট্যান্ডার্ডস এন্ড ল। দ্য অ্যাকাউন্টস আর কারেক্টলি টেকেন আউট ফ্রম দ্য বুকস এন্ড রেকর্ডস। এখানে সিম্পলি যেটা বলতেছে, ট্রু মানে হচ্ছে নট ফলস। হ্যাঁ, মানে আপনি একটা জিনিস বলতেছেন, সেটা সত্য কথা বলতেছেন এবং সেই সত্য কথার এগেনস্টে আপনার কাছে যথেষ্ট কি আছে? তথ্য প্রমাণ আছে। হ্যাঁ, আপনি যেমন এই যে এখানে একটা এক্সাম্পল দিচ্ছে যে আপনি যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে যে ফিগার গুলো দেখাচ্ছেন তার এগেনস্টে আপনার কাছে যথাযথ ডকুমেন্ট আছে। হ্যাঁ, প্রপার বুকস অফ অ্যাকাউন্টস আপনি মেনটেন করতেছেন। যদি এরকম কন্ডিশন মিট করে তখন আমরা বলবো এটা ট্রু, তাই তো? ইনফরমেশন হচ্ছে ট্রু। জি 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 তার মানে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের কোন একটা ফিগার যখন আপনি কনফার্ম করতে পারতেছেন আপনি আপনার এভিডেন্স দিয়ে, হ্যাঁ, তখন আপনি বলতে পারতেছেন যে ইনফরমেশনটা ট্রু। সে তার প্রপার বুকস অফ অ্যাকাউন্ট মেনটেন করতেছে। হ্যাঁ, যেমন আপনার ইয়েটা কিরকম হয়, মানে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের জার্নিটা কেমন? আমরা যদি চিন্তা করি, প্রথমে একটা ট্রানজেকশন হয়, সেই ট্রানজেকশন সে রেকর্ড করে, তাই তো? হ্যাঁ, জি ডেবিট ক্রেডিট করে, আমরা যেটা বলি জার্নাল করে, তাই তো? জি জার্নাল রেকর্ড করে, তারপর সেখান থেকে লেজার হয়, লেজার থেকে ট্রায়াল ব্যালেন্স হয়, ট্রায়াল ব্যালেন্স থেকে আমরা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট করি, তাই তো? স্টেপগুলা মোটামুটি। ইয়েস হ্যাঁ, এখন আপনি যদি দেখেন যে কোন একটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের ফিগার
ওই সব প্রসেস মেনটেন করে আপনি দেখতেছেন যে সব ঠিকঠাক আছে, হ্যাঁ, তার লেজারও যে ব্যালেন্স শো করতেছে, তার সাপোর্টিং ডকুমেন্টেও সেই ধরনের মানে অ্যামাউন্টই শো করতেছে, তার বিল বক্সেরও সেই অ্যামাউন্টই শো করতেছে, তখন আপনি ধরে নিচ্ছেন এটা কি ট্রু। তার মানে ট্রু জিনিসটা কি আপনারা বুঝতে পারছেন? জি ট্রু জিনিসটা হচ্ছে যে এইটার মানে ব্যাকআপ হিসেবে যেই মানে ইয়েগুলো আছে সেগুলোর সাথে এটা ম্যাচ করে, হ্যাঁ। আর ফেয়ার যদি আমি চিন্তা করি, ফেয়ার হচ্ছে বলতেছে যে ফ্রি ফ্রম বায়াসনেস, হ্যাঁ, আর হচ্ছে আনফেয়ারনেস। একটা জিনিস আপনি চিন্তা করেন, ফেয়ার আমি একটা এক্সাম্পল বলি, হ্যাঁ। আপনার ম্যানেজমেন্ট আপনাকে বললো যে রেভিনিউ বাড়ায় দেখাইতে হবে অথবা অ্যাসেট বাড়ায় দেখাইতে হবে। আপনি আপনি হচ্ছে কোম্পানির অ্যাকাউন্টেন্ট, হ্যাঁ। আপনার ম্যানেজমেন্ট আপনাকে বললো যে রেভিনিউটা বাড়ায় দেখাইতে হবে, তার কোন একটা মানে ধরেন পারপাস সার্ভ করার জন্য সে আপনাকে বললো, রিকোয়েস্ট করলো যে আমার এইবার হচ্ছে 10% গতবারের থেকে রেভিনিউ বাড়ায় দেখাইতে হবে, হ্যাঁ, অথবা আমার অ্যাসেট বাড়ায় দেখাতে হবে। এখন আপনি রেভিনিউ বাড়ায় দেখাবেন, রেভিনিউ তো আসলে বাড়ায় দেখানোর সুযোগ নাই, রেভিনিউ তো আসলে অ্যাকচুয়ালি যা হবে কোম্পানি, আপনি যদি মানে অনেস্টলি চিন্তা করেন সেটাই তো আপনার রেকর্ড করার কথা, তাই জি না? জি হ্যাঁ, জি কিন্তু ম্যানেজমেন্ট আপনাকে প্রেশারাইজ করতেছে। ম্যানেজমেন্ট হয়তো এই রিপোর্টটা বিভিন্ন জায়গায় সে সাবমিট করবে, তো সেখানে যদি তার রেভিনিউ কম দেখানো থাকে তাহলে হয়তো তাকে অনেক কিছু ফেস করতে হবে। তো সে চাচ্ছে যে আপনি 10% রেভিনিউ বাড়ায় দেখান, হ্যাঁ। তো আপনি কি করলেন, তার কথাটাকে কমপ্লাই করতে গিয়ে আপনি 10% রেভিনিউ বাড়ায় দেখাইলেন, আসলে আপনার রেভিনিউ ধরেন আপনি দেখাচ্ছেন 110 টাকা, কিন্তু আপনার অ্যাকচুয়াল রেভিনিউ কত টাকা? 100 টাকা। এই যে আপনি 10 টাকা বাড়াইলেন না, এই 10 টাকার এগেনস্টে আপনি সব সাপোর্টিং নিজের মতো করে হচ্ছে ম্যানিপুলেট করে বানাই নিলেন, হ্যাঁ। তো মানে অ্যাপারেন্টলি কি মনে হবে যে ইনফরমেশন গুলো হচ্ছে ট্রু, কিন্তু ইনফরমেশনটা কি ফেয়ার হচ্ছে? আপনি এই কাজটা যেটা করতেছেন সেটা কি ফেয়ার? এটা পক্ষপাতিত্ব হয় এগুলো বায়াস। হ্যাঁ, হ্যাঁ। আপনি কোন একটা পারপাস সার্ভ করার জন্য আপনি মানে অ্যাকাউন্টিং ইনফরমেশন গুলোকে আপনি ম্যানিপুলেট করতেছেন, তখন কিন্তু সেটা ফেয়ার থাকতেছে না। ব্যাপারটা ক্লিয়ার? মানে জি ট্রু হতে গেলে কিন্তু ব্যাপারটা খুব সহজ, যে ট্রুর এগেইনস্টে যদি আপনি সাপোর্টিং ডকুমেন্ট পান তাহলে আপনি ট্রু বলতে পারেন, কিন্তু ফেয়ার হতে গেলে কিন্তু আসলে ব্যাপারটা অনেক জাজমেন্টাল বা অনেক ব্যাপার স্যাপার তখন চলে আসে, এথিক্যাল ব্যাপার স্যাপার চলে আসে, হ্যাঁ। হুম বেসিক ডিফারেন্স থেকে বুঝতে পারছেন? জি মানে একটা ইনফরমেশন ট্রু হতে পারে কিন্তু ফেয়ার নাও হতে পারে, তাই না? yes হ্যাঁ, এখানে দেখেন, এখানে ডেফিনেশনটা পড়েন, ফেয়ার ডেফিনেশন। ইনফরমেশন ইজ ফেয়ার, সরি, ইনফরমেশন ইজ ফ্রি ফ্রম আনফেয়ারনেস এন্ড বায়াস উইথ কমপ্লায়েন্স এক্সপেক্টেড স্ট্যান্ডার্ডস এন্ড রুলস। দ্য অ্যাকাউন্ট শুড রিটার্ন দ্য বিজনেস ম্যাটার অফ দ্য কোম্পানিজ আন্ডারলাইং ট্রানজেকশন, হ্যাঁ। মানে অ্যাকচুয়ালি যা ঘটছে সেটাই আপনি রিফ্লেক্ট করতেছেন, তখন হচ্ছে এটা ফেয়ার। কিন্তু অ্যাকচুয়ালি যা ঘটে নাই সেটা আপনি মানে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে শো করতেছেন, তখন সেটা কিন্তু ফেয়ার থাকতেছে না। ইজ ইট ক্লিয়ার? yes clear হ্যাঁ, এখন আমরা এই যে অডিট রিপোর্টে একটা কম্বাইন্ড একটা টার্ম ইউজ করি না, ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ। এটার মানে কি? এটার মানে কি আপনারা জানেন? আমি তো ধরেন ইন্ডিভিজুয়ালি দুইটা টপিক মানে দুইটা মানে ইয়াটা আলাপ করলাম, ট্রু অ্যান্ড ফেয়ার, আলাদা আলাদা করে আলাপ করলাম। এখন ট্রু অ্যান্ড ফেয়ার মিলে একটা মিনিং হয়, হ্যাঁ। এটা কি আপনারা জানেন? হ্যালো? আচ্ছা, না জানলে আমি বলে দিচ্ছি। ট্রু অ্যান্ড ফেয়ার যখন আমরা এই যে অডিট রিপোর্টের অপিনিয়নে বলি, তখন আমরা এটা বলে দেই যে এই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে কোনো ধরনের ম্যাটেরিয়াল মিসস্টেটমেন্ট নাই, হ্যাঁ। যখন কোনো ধরনের ম্যাটেরিয়াল ম্যাটেরিয়াল মিসস্টেটমেন্ট না থাকে তখন আমরা বলি এইটা হচ্ছে এই দিস ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট গিভস ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ, তখনই আমরা কিন্তু এই কথাটা বলি, হ্যাঁ। তো ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ মানে হচ্ছে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে কোনো ধরনের ম্যাটেরিয়াল মিসস্টেটমেন্ট নাই। এইটুকু আপনারা বুঝতে পারছেন কিনা? জি ম্যাটারনিটি কভার করেছে হ্যাঁ, মানে এখানে মিস স্টেটমেন্ট তো বিভিন্ন ভাবে হতে পারে, এররের কারণে হতে পারে, ফ্রডের কারণে হতে পারে, নানান কারণে হতে পারে, হ্যাঁ। তো জি আপনি অ্যাজ অ্যান অডিটর যখন আপনি বলতেছেন যে দিস ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট গিভস ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ, হ্যাঁ, দ্যাট মিনস এই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে কোনো ম্যাটেরিয়াল মিস স্টেটমেন্ট নাই। ইমেটেরিয়াল মিস স্টেটমেন্ট থাকলেও থাকতে পারে, সেটা তার অডিটর দেখে না। অডিটর দেখে কি ম্যাটেরিয়াল মিস স্টেটমেন্ট গুলো, তাই তো? আমার মনে হয় এই টপিক্সে আর কোনো কোশ্চেন থাকার কথা না, তারপরে যদি কোনো কনফিউশন থাকে কোশ্চেন করতে পারেন। বুঝতে পারছি আমরা তাহলে পরের টপিকটা দেখি, হ্যাঁ। আচ্ছা, এখানে হচ্ছে ইম্পর্টেন্স বেনিফিটস অফ অ্যাসুরেন্স। আচ্ছা, এই স্লাইড দেখার আগে আপনারা জাস্ট ইন জেনারেল বলেন তো যে অ্যাসুরেন্সের বেনিফিট কি হতে পারে, মানে আপনাদের আইডিয়া শেয়ার করেন। আপনাকে একজন একটা স্টেটমেন্ট দিল, সেটা হচ্ছে আনঅডিটেড,
হ্যাঁ, আবার আরেকজন একটা স্টেটমেন্ট দিল, সেটা হচ্ছে অডিটেড। সো আপনি মানে ধরেন ইউজার হিসেবে কোনটার উপর বেশি রিলাই করবেন? যেটা অডিটেড, কেন? কারণ ওখানে একটা কনক্লুশন দেয়া আছে, আমি ওইটার উপর ভিত্তি করে। হ্যাঁ, এখানে একটা অডিট টিম কাজ করছে, তারা কাজ করার উপর জি বেশ করে তারা একটা অডিট রিপোর্ট ইস্যু করছে। হ্যাঁ, তো অবশ্যই আমি অডিটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের উপর বেশি রিলাই করবো, তাই না? কারণ এটা একটা জি থার্ড পার্টি, হ্যাঁ, ইন্ডিপেন্ডেন্ট একটা থার্ড পার্টি দ্বারা এটা রিভিউ হয়েছে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা, তাই না? জি আর আনঅডিটেড বলে কি, আনঅডিটেড হচ্ছে ম্যানেজমেন্ট করে দিছে, সেই স্টেটমেন্ট আপনার কাছে আসছে। তো আনঅডিটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে নানান ইস্যু থাকতে পারে, ম্যাটেরিয়াল স্টেটমেন্ট থাকতে পারে, বায়াসনেস থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে। কিন্তু যখন আপনি বলবেন যে অডিটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, তখন কিন্তু আপনার একটু হলেও এটার উপর কনফিডেন্স আপনার বেশি থাকবে, তাই তো? জি কনফিডেন্স বেশি থাকবে অবশ্যই। হ্যাঁ, এটাই আমি মানে বোঝানোর চেষ্টা করতে। আচ্ছা দেখেন, এখানে স্লাইডে যেগুলো আছে সেগুলো আমি একটু একবার বলে যাই। ইন্ডিপেন্ডেন্ট প্রফেশনাল ভেরিফিকেশন গিভেন টু দ্য ইউজার্স। হ্যাঁ, এই যে অডিটরের সাথে কিন্তু ম্যানেজমেন্টের কোনো কানেকশন নাই, তার মানে এখানে যে সার্ভিসটা দিচ্ছে সে ইন্ডিপেন্ডেন্ট প্রফেশনাল সার্ভিস দিচ্ছে, তাই না? ইয়েস। হ্যাঁ, আরেকটা জিনিস হচ্ছে ইনহ্যান্স কনফিডেন্স টু দ্য স্টেক হোল্ডার। আচ্ছা, আমাকে বলেন তো এই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের স্টেক হোল্ডার কারা? একটা কোম্পানির ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের স্টেক হোল্ডার কারা? শেয়ার হোল্ডার, ব্যাংক, হ্যাঁ, তারপরে ক্রেডিটরস, হ্যাঁ, লেন্ডার, এভরিথিং। এরা হ্যাঁ, ট্যাক্স, ধরেন এনআরবি। হইতে পারে, হ্যাঁ, এনবিআর হইতে পারে, হ্যাঁ, আরজেসি হইতে পারে। জি তো আপনার আনসারটা অ্যাকুরেট, ঠিক আছে। এখন আপনি চিন্তা করেন, আপনি ধরেন একটা ব্যাংক থেকে লোন পাস করাইতে যাবেন, হ্যাঁ। তো আপনি হচ্ছে আপনার অডিটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট নিয়ে গেছেন, আবার আনঅডিটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট নিয়ে গেছেন, ধরেন দুইটা কোম্পানির দুইটা রিপোর্ট নিয়ে গেছেন। তো ব্যাংক আসলে কোনটাকে গুরুত্ব দিবে? ব্যাংক অডিটেড যেটা আছে। অডিটেড যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আছে সেটাকে গুরুত্ব দিবে, হ্যাঁ। জি ওটাই বলতেছিলাম, যে তার মানে অডিটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট কি করতেছে, স্টেক হোল্ডারদের কনফিডেন্স মানে বাড়াই দিচ্ছে, তাই না, এনহ্যান্স করতেছে। আচ্ছা, পরের পয়েন্টটা বলি আমি, এনহ্যান্স দ্য ক্রেডিবিলিটি অফ দ্য ফাইন্যান্সিয়াল ইনফরমেশন। হ্যাঁ, তার মানে ফাইন্যান্সিয়াল ইনফরমেশন যেগুলো ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে আছে, সেটা যে রিলায়েবল, সেটা সেটা এনহ্যান্স করতেছে আপনার অ্যাসুরেন্স, তাই তাই না? এটা কি বুঝতে পারছেন আপনারা? ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের যে ফিগার গুলো আছে সেগুলো যে রিলায়েবল, সেটা এনশিওর করতেছে হচ্ছে অ্যাসুরেন্স, আর কি অ্যাসুরেন্স এঙ্গেজমেন্ট। এটা বুঝতে পারছেন? জি আচ্ছা, পরেরটা করি। আচ্ছা, আপনি একাই রেসপন্স করতেছেন, আর বাকি সবাই তো খুব একটা রেসপন্স করতেছে না। ওনারা কি আসলে এখানে ইন্টারেস্ট পাচ্ছে না, নাকি আমি ভালো মতো বোঝাতে পারতেছি না, আমি বুঝতেছি না। কোনো ধরনের কোনো কনফিউশন থাকলে কোশ্চেন আজকে করেন। তো হচ্ছে বেশি অ্যাটেন্ডেন্স নাই, আর আমার মনে হয় যারা জয়েন আছে তারা হয়তোবা জয়েন দিয়ে অন্য কোনো ক্লাস বা অন্য স্টাডি অথবা অন্য কোনো কাজে আছে, হয়তোবা ক্লাসে থাকলে অবশ্যই রেসপন্স করতো। আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নেই। আচ্ছা, আপনি আছেন, আপনার মানে মনে যে ধরনের কোশ্চেন আসে কোশ্চেন করবেন, হ্যাঁ। কোনো ধরনের হেজিটেশনের দরকার নাই, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করবো, হ্যাঁ। আচ্ছা, পরের পয়েন্ট আমি করি, হেল্প টু প্রিভেন্ট এররস অর ফ্রডস এন্ড রিডিউস দ্য রিস্ক অফ ম্যানেজমেন্ট বায়াস। ওই যে আমরা তখন যা বলতেছিলাম যে জি অডিটরের কাজটা কি, হ্যাঁ। তো অডিটর কি করতেছে, এই এরর থাকলে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে বা ফ্রড থাকলে সেগুলো সে ডিটেক্ট করে দিচ্ছে, হ্যাঁ। তারপরে ম্যানেজমেন্ট বায়াসের রিস্কটাকে সে রিডিউস করে দিচ্ছে। শেষ? এটা এটা বুঝতে পারছেন? জি আচ্ছা, পরে আরেকটা জিনিস বলতেছে যে হোয়ার প্রবলেমস এক্সিস্ট উইদিন ইনফরমেশন অ্যাসুরেন্স রিপোর্ট ড্রস অ্যাটেনশন টু দ্য ডেফিসিয়েন্সিস সো দ্যাট ইউজার্স নো হোয়াট দোজ ডেফিসিয়েন্সিস আর। আচ্ছা, আপনি কি অডিট করছেন, এর মধ্যে অডিটের এক্সপিরিয়েন্স আছে? জি হ্যাঁ, ইয়াস। আচ্ছা। আচ্ছা, আপনি একটা জিনিস আপনার মনে আছে কিনা, যে আমরা কিন্তু যখন কোন একটা ক্লায়েন্টের অডিট করি, অডিটরস রিপোর্টের সাথে আমরা আরেকটা জিনিস দিই অ্যাডিশনাল, সেটা হচ্ছে ম্যানেজমেন্ট লেটার। জি ঠিক জি আছে না? জি হ্যাঁ, ম্যানেজমেন্ট জি লেটারে জি কি থাকে, তা আমরা অডিট করতে গিয়ে তাদের যে ডেফিসিয়েন্সিস গুলো পাইছি সেগুলো আমরা ম্যানেজমেন্ট লেটারে দিয়ে থাকি, তাই তো? জি তো আমরা বলতে পারি এটাও একটা অ্যাসুরেন্সের বেনিফিটস, তাই না? যে আমরা ম্যানেজমেন্টকে অ্যাওয়ার করতেছি যে ভাই তোমার এই জায়গাগুলোতে ডেফিসিয়েন্সি আছে, এগুলোতে তোমার ইমপ্রুভ করতে হবে, তাই তো? জি একটা দিক নির্দেশনা দিয়েছে। হ্যাঁ, তার মানে এটাও হচ্ছে অ্যাসুরেন্সের একটা বেনিফিট, রাইট? ইয়েস। আচ্ছা,
এখন এই টপিকটা খুব ইম্পর্টেন্ট, লিমিটেশন অফ অ্যাসুরেন্স। হ্যাঁ, ওয়াই অ্যাবসোলিউট অ্যাসুরেন্স ইজ নট পসিবল। দুইভাবে কোশ্চেনটা আসতে পারে। আপনার যদি এমসিকিউ আসে তো আপনার, স্যার, হ্যাঁ শিওর বলেন। আপনি যে লাস্ট একটা কথা বললেন যে আমরা অডিটর হিসাবে বা অডিট করতে যে হচ্ছে এই কোম্পানির যেখানে সমস্যা আছে, ফ্রড বা এইসব আমরা ম্যানেজমেন্টকে জানাই। তো হ্যাঁ, আমি চ্যাট বক্সে একটা সেন্টেন্স পাঠাইতেছি, তাহলে এই জিনিসটা ফলস হয় কিভাবে? The most important benefit of assurance report is it may help. আচ্ছা, হ্যাঁ, এটা এটা একটু মানে জিনিসটা আমি বলি আপনাকে। আপনার ইয়েটা হচ্ছে, দেখেন কি আপনি কি বলছেন, দ্য মোস্ট ইম্পর্টেন্ট বেনিফিট অফ অ্যাসুরেন্স রিপোর্ট ইজ ইট মে হেল্প টু ডিটার ফ্রড উইদিন দ্য এন্টিটি। আচ্ছা, অ্যাজ অ্যান অডিটর আপনার কিন্তু এটা এনশিওর করার দরকার নাই যে তার আপনি 100% ফ্রড গুলো আপনি ডিটেক্ট করবেন, তাই তো, বা তার হচ্ছে যে ওখানে ফ্রড হইলেই আপনি সেটা ডিটেক্ট করবেন, এটা কিন্তু আপনার কাজ না। এটা হচ্ছে আপনার অ্যাডিশনাল একটা বেনিফিট। হ্যাঁ, তার ওখানকার ইন্টারনাল কন্ট্রোল সিস্টেম কেমন সেটা দিয়ে হচ্ছে ফিক্সড হবে তার হচ্ছে যে ওখানে ফ্রড হবে কি হবে না। তো এটা হচ্ছে ম্যানেজমেন্টের পার্ট। সে হচ্ছে ব্যবস্থা নেবে তার ওখানে যাতে ফ্রড না হয়, সেটার ব্যবস্থা সে নেবে। আমরা শুধু দেখবো ফ্রড আছে কি আছে না। হ্যাঁ, তো আমি এমন কোনো ইনিশিয়েটিভ নেব না যেটা ওই আপনার কি বলে ফ্রডটাকে রিডিউস করবে, সেটা আমরা বলতে পারবো না। ব্যাপারটা বুঝছেন? ঠিক আছে, যদি আমাকে ম্যানেজমেন্ট বলে যে এখানে কোন কোন জায়গায় ফ্রড আছে সেই বিষয়ে আমাকে একটা রিপোর্ট করেন, তাহলে সেটা কি আমি ম্যানেজমেন্ট রিপোর্টের মাধ্যমে ওনাদের জানাবো? আপনি যদি এটা স্ট্যাটুটরি অডিট হয়, এখানে ম্যানেজমেন্টের বলার কিছু নাই। তখন হচ্ছে আপনি আপনার মানে রেসপন্সিবিলিটি থেকে যতটুকু দরকার ততটুকু আপনি করবেন। হ্যাঁ, তখন ম্যানেজমেন্টের আলাদা করে পড়ার দরকার নাই ভাই, কোন কোন জায়গায় ফ্রড আছে সেটা নিয়ে রিপোর্ট করেন। আমি আপনাকে আরেকটা জিনিস ক্লিয়ার করি, কোথায় কোথায় ফ্রড আছে এটা নিয়ে রিপোর্ট করা অডিটরের কাজ না। হ্যাঁ, হুম। ঠিক আমার কথাটা বুঝতে পারছেন? কোথায় কোথায় ফ্রড হ্যাঁ। আছে ম্যানেজমেন্ট আমাকে বললো যে সব ফ্রড সব বের করে দেন, এটা কিন্তু আমার কাজ না, অডিটরের কাজ না। অডিটরের কাজ কি? অডিটরের কাজ হচ্ছে যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ দেয় কিনা সেই কনক্লুশনটা দেয়া, সেই অপিনিয়নটা দেয়া। হ্যাঁ, তো ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ দেখতে গিয়ে আমি দেখবো যে ম্যাটেরিয়াল মিস স্টেটমেন্ট আছে কিনা। হ্যাঁ, তো ফ্রড আছে কি নাই 100% আমাকে দেখতে হবে। ম্যানেজমেন্ট বললো বলে এটা কিন্তু আমার কাজের মধ্যে পড়ে না, আমার স্কোপের মধ্যে পড়ে না। আপনার কনফিউশন কি ক্লিয়ার হয়েছে একটু? জি স্যার, থ্যাংক ইউ হ্যাঁ, স্যার। ফ্রডের ইস্যুটা হচ্ছে ম্যানেজমেন্ট দেখবে, এটা আমরা দেখবো না। আমরা শুধু দেখবো যে আছে কিনা ফ্রড। হ্যাঁ, আমার কাজের স্কোপের মধ্যে আমি যখন কাজটা করতে যাবো তখন আমি দেখবো যে ফ্রড আছে কিনা আছে। আমার যে অডিট প্রসিডিউর আমি ওইভাবে ডিজাইন করবো যাতে ফ্রড থাকলে সেটা আমার মানে অডিটে চলে আসে। এখন যদি এমন হয় যে আসে না অডিটে, অডিটের কিছু লিমিটেশন আছে সেটা আমরা বলবো। তো হইতেও পারে এরকম, এমন তো না যে আমি 100% তাকে গ্যারান্টি দিচ্ছি যে এখানে আর কোনো ফ্রড নাই। হ্যাঁ, আমরা কিন্তু সেটা কখনোই করি না। আপনি যদি অডিট রিপোর্ট দেখেন তখন কিন্তু আমরা কোনো বলে দিই আমরা রিজনেবল অ্যাসুরেন্স দিচ্ছি, আমরা কিন্তু অ্যাবসোলিউট অ্যাসুরেন্স দিচ্ছি না। বুঝছেন? তো বুঝতে পারছি, ফ্রড তাহলে নিয়ে স্যার ফ্রড নিয়ে অডিট, আমাদের ওইরকম কনসার্ন হওয়ার কিছু নাই। না ঠিক আছে, তাহলে অডিট রিপোর্টের হচ্ছে মোস্ট বেনিফিট হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট হ্যাঁ, ভেরিফিকেশন, যেটা এটা, হ্যাঁ। এইটাকে আপনি যদি একটু ওই যে ডেটার ফ্রড এটুকু যদি আপনি ইয়ে করে দেন না, একটু এডিট করে নেন না, রিভাইজ করে নেন যে হ্যাঁ। मैनेज। হ্যাঁ, ऑडिट में মানে অ্যাসুরেন্স সার্ভিস में হেল্প টু কি বলে আইডেন্টিফাই ফ্রড, ডিটার ফ্রড না, ডিটার ফ্রড না। ডিটার শব্দটার মানে হচ্ছে যে আপনি হচ্ছে যে ফ্রড কমানোর বা এরকম কোনো স্টেপ ইনিশিয়েটিভ আপনি নিচ্ছেন, সেটা কিন্তু আপনার কাজ না। বুঝছেন? আপনার হুম। কাজ হচ্ছে যে ফ্রড হয়েছে কিনা সেটা চেক করা, সেটা আইডেন্টিফাই করা। বুঝতে পারছি, ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, এখন এই যে আপনার যে কথাগুলো নিয়ে দেখেন পরের টপিকটা আমরা কভার করতেছি, এটা আরো বেশি ইন্টারেস্টিং এবং খুব ইম্পর্টেন্ট একটা টপিক। হ্যাঁ, এখানে দেখেন আমরা বলতেছি যে অ্যাসুরেন্সের কিছু ইনহেরেন্ট লিমিটেশন আছে। হ্যাঁ, মানে ন্যাচারাল বাই ডিফল্ট কিছু লিমিটেশন আছে, চাইলেও আপনি সেগুলোকে কি করতে পারবেন না, রিডিউস করতে পারবেন না। অ্যাসুরেন্স সার্ভিসের কিছু ইনহেরেন্ট লিমিটেশন আছে। প্রথমে আমরা বলতেছি যে টেস্টিং ইজ ইউজ। হ্যাঁ, আমরা কি যখন অডিট করি তখন কি আমরা 100% সবকিছু চেক করি? হ্যাঁ, না, না, স্যাম্পল না, বেসিসে টেস্ট আমরা করি স্যাম্পল আমরা। বেসিসে। স্যাম্পল বেসিসে আমরা টেস্ট করি, তাই না? জি তো স্যার। এমনও তো হতে পারে আমি যেগুলো চেক করি নাই তার মধ্যে ম্যাটেরিয়াল স্টেটমেন্ট থাকতে পারে না? অবশ্যই। হ্যাঁ, এই জন্যই বলতেছি যে এটা একটা লিমিটেশন, অ্যাসুরেন্সের একটা লিমিটেশন হচ্ছে এটা টেস্টিং ইজ ইউজ, মানে আমরা যে মেথডটা ফলো করি এইখানে হচ্ছে যে একটা লিমিটেশন থেকে যাচ্ছে। হ্যাঁ, তারপরে বলতেছে যে
inherent limitation সেটা তো আমরা বলতেছি the fact that the accounting system on which assurance providers may place a degree of reliance also have information sorry inherent limitation আচ্ছা আমরা তো জানি যে অ্যাকাউন্টিং সিস্টেমেরও কিছু লিমিটেশন থাকে হ্যাঁ এটা কিন্তু ঘুরে ফিরে সেই অ্যাসুরেন্সের মধ্যে চলে আসতেছে আমরা তো কাজ করি কি নিয়ে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট নিয়ে অ্যাকাউন্টস নিয়ে তো অ্যাকাউন্টিং সিস্টেমেরও কিছু লিমিটেশন আছে হ্যাঁ যার কারণে এটা কিন্তু আলটিমেটলি গিয়ে এই অ্যাসুরেন্সের লিমিটেশনের মধ্যে পড়ে যাচ্ছে ব্যাপারটা ক্লিয়ার স্যার অ্যাকাউন্টিং সিস্টেমের লিমিটেশন বলতে এখানে কোন ধরনের লিমিটেশন? অ্যাকাউন্টিং সিস্টেমের কিছু লিমিটেশন থাকে না যেমন একটা ধরেন এক্সাম্পল হচ্ছে যে আমি একটা বলি যে ধরেন হচ্ছে যে আমরা কি করি যে ধরেন ডেবিট ক্রেডিট সমান হলেই ধরে নেই যে এই অ্যাকাউন্টসটা ঠিক আছে তো বিভিন্ন কারণে তো ডেবিট ক্রেডিট সমান হতে পারে ধরেন আপনি একটা ভুল করলেন হ্যাঁ সেম আরেকটা ভুলের অ্যামাউন্ট সেম হয়ে গেল এটা কি যেন কি বলে বাংলা একটা টার্ম আছে আপনারা ইন্টারমিডিয়েটে যারা পড়ছেন তারা বলতে এটাকে পারবেন মনে হয় হ্যাঁ পরিপূরক ভুল করে, মানে এক হ্যাঁ ভুল হ্যাঁ দ্বারা আরেক ভুল চেঞ্জ হ্যাঁ করে। হ্যাঁ এক্স্যাক্টলি এগুলো কি অ্যাকাউন্টিং সিস্টেমের লিমিটেশন না অবশ্যই লিমিটেশন তো আমরা তো মানে মানে অ্যাপারেন্টলি কি ধরে নিচ্ছি যে ডেবিট ক্রেডিট সমান টাকা মানে হচ্ছে যে এই অ্যাকাউন্টস ঠিক আছে ট্রায়াল ব্যালেন্স ঠিক আছে কিন্তু এরকম তো নাও হতে পারে তাই না হুম, হ্যাঁ হ্যাঁ এটা ঠিক আছে। এটাই হচ্ছে পয়েন্ট আর কি আচ্ছা আরেকটা জিনিস দেখেন এই পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট আপনারা এটা ভালো মতো শুনেন মনোযোগ দিয়ে এভিডেন্স মোস্ট অফ দ্য অডিট এভিডেন্স ইজ পারসুয়েসিভ রেদার দ্যান কনক্লুসিভ ব্যাপারটা কি এটা একটু এক্সপ্লেন করা দরকার আছে ধরেন হ্যাঁ ব্যাপারটা কেমন যে আমরা যখন অডিটে যাই কোনো একটা এভিডেন্স দেখে কিন্তু আমরা এক্স্যাক্টলি বলতে পারি না যে এটাই ঘটছে হ্যাঁ আমরা ধারণা করে নেই আমরা ডকুমেন্ট দেখে ধারণা করে নেই এভিডেন্স দেখে ধারণা করে নেই যে হয়তো এরকম কিছু ঘটছে তাই তো হুম। কারণ আপনি তো ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট হওয়ার পরে আপনি গিয়ে অডিট করতে গেছেন আপনি যখন ঘটনাটা ঘটছে যখন ট্রানজেকশনটা হয়েছে তখন কি আপনি ওখানে ছিলেন ছিলেন তো না না। তো আপনাকে আসলে রিলাই করতে হচ্ছে অডিট এভিডেন্সের উপর হ্যাঁ অডিট এভিডেন্স দেখে আপনি একটা কনক্লুশনে আসতেছেন যে হয়তো এরকম একটা কিছু ঘটতেছে ঘটছে তাই না তো এক্স্যাক্টলি ওটাই ঘটছে এটা কিন্তু আপনি বলতে পারতেছেন না 100% শিওর হয়ে ব্যাপারটা ক্লিয়ার কিনা আপনাদের তো যার কারণে আমি বলতেছি যে মোস্ট অফ দ্য অডিট এভিডেন্স ইজ পারসুয়েসিভ রেদার দ্যান কনক্লুসিভ মানে এটাই ঘটছে বা এটাই হয়েছে এটা আমি 100% শিওর হয়ে বলতে পারতেছি না কিন্তু যেহেতু এভিডেন্স গুলো এরকম আছে তো ধরে নিচ্ছে যে এরকমটাই ঘটছে তাই তো হ্যালো এই হ্যাঁ পয়েন্টটা স্যার। কি এই পয়েন্টটা কি বুঝতে পারছেন এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা পয়েন্ট হ্যাঁ আচ্ছা পরের পয়েন্ট আমি বলি ওই যেটা আগে বলছিলাম মোটামুটি ওরকমই যে নট টেস্ট এভরি আইটেম আমরা শুধু সবকিছু দেখি না এটা একটা লিমিটেশন সেটা তো আমরা শুরুতেই বললাম যে আমরা অডিট করে হচ্ছে মানে স্যাম্পল স্যাম্পল বেসিসে আরেকটা জিনিস এখানে দেখেন ইম্পর্টেন্ট একটা জিনিস এই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট করতে গিয়ে ম্যানেজমেন্ট এস্টিমেট ইউজ করে অ্যাকাউন্টিং এস্টিমেট হ্যাঁ তো এস্টিমেট স্বভাবতই হচ্ছে আনসার্টেন হয় এস্টিমেট মানে হচ্ছে যে ধারণা ধারণাগত একটা ব্যাপার সে ধারণা করে একটা মানে অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট করে অ্যাকাউন্টিং এস্টিমেট হ্যাঁ তো এটা হচ্ছে যে আপনার একটা লিমিটেশন বলতেছে যেহেতু এটা এস্টিমেট এবং এখানে আনসার্টেনটি আছে আনসার্টেনটি যেহেতু আছে সো এটা অ্যাসুরেন্স সার্ভিসের একটা লিমিটেশন বলতেছে আচ্ছা আরেকটা পয়েন্ট বলতেছে যে অ্যাসুরেন্স রিপোর্ট মাইট ইটসেলফ বি লিমিটিং হ্যাঁ অ্যাসুরেন্স রিপোর্টের যে ফরম্যাট থাকে হ্যাঁ সেটার কারণেও আমাদের এই মানে অ্যাসুরেন্সের কিছু লিমিটেশন চলে আসে কারণ অ্যাসুরেন্সের রিপোর্টটা আগে থেকে মোটামুটি ফ্রি ডিফাইন্ড থাকে হ্যাঁ ওখানে চাইলেও আপনি অনেক কিছু অ্যাডলেস করতে পারেন না তো এটাও একটা লিমিটেশন আর কি আমি যে লিমিটেশন গুলো ডিসকাস করলাম আপনারা কি বুঝতে পারছেন নাকি কারো কোনো কনফিউশন আছে হ্যালো শুনতে পাচ্ছেন আমাকে হ্যাঁ হ্যাঁ স্যার বলেন, শুনতেছি। আমি যেই টপিকসটা কভার করলাম এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা টপিক এখানে আর কোনো কনফিউশন নাই তো না স্যার। তাহলে আমরা পরের টপিক তো এখানে একটা ইম্পর্টেন্ট টপিক এটা হচ্ছে এক্সপেকটেশন গ্যাপ এই এক্সপেকটেশন গ্যাপ সম্পর্কে আপনার কোনো আইডিয়া আছে জিনিসটা কি কেন হয় কোন আইডিয়া থাকলে একটু শেয়ার করেন স্যার এক্সপেকটেশন গ্যাপ জিনিসটা কি এক্সপেকটেশন গ্যাপ বলতে মূলত আমি যেটা আশা করতেছি সেটা হচ্ছে না, অডিট রিপোর্টের কোনো বিষয় আমি বুঝতে পারতেছি না, বা হচ্ছে
এরকম কিছু একটা দেখেন হবে। ফার্স্ট লাইনটা পড়লে আমি আপনি বুঝতে পারবেন জিনিসটা, আমি এটা আরো ক্লিয়ারলি এক্সপ্লেন করতেছি। যে বলতেছে যে দ্য এক্সপেকটেশন গ্যাপ ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য apparent public perception of the responsibilities of auditors on the one hand and the legal and professional reality on the other hand। আচ্ছা, এটা আমি সহজ করে বলি আপনাকে। হ্যাঁ, আপনি চিন্তা করেন হচ্ছে আপনি অডিটর, হ্যাঁ, আপনি অডিটর আর এক হচ্ছে জেনারেল পাবলিক, দুইটা পক্ষ আমি বলতেছি, অডিটর আর হচ্ছে জেনারেল পাবলিক। জেনারেল পাবলিক ধারণা করে নেয় যে অডিটর এই কাজগুলো করে, এই কাজগুলো এইভাবে করে, ঠিক আছে, কিন্তু অডিটর তো আসলে তার অডিটের নিয়ম অনুযায়ী অডিট করে। তো এই যে দুইটা জায়গায় গ্যাপ, এই দুইটা গ্যাপকে বলতেছে হচ্ছে, দুইটার গ্যাপটাকে বলতেছে হচ্ছে এক্সপেকটেশন গ্যাপ। আপনি কি বুঝতে পারছেন ব্যাপারটা? জি স্যার। মানে হচ্ছে জেনারেল পাবলিক আমার সম্পর্কে, অডিটর সম্পর্কে কি ধারণা রাখতেছে আমার কাজ সম্পর্কে, আর আমি অ্যাকচুয়ালি কি করতেছি, এই দুইটার ডিফারেন্সই হচ্ছে এক্সপেকটেশন গ্যাপ। এখন মনে ক্লিয়ার হয়েছে? জি স্যার। এখানে এই কঠিন ডেফিনেশন দিয়ে এটি বোঝানোর চেষ্টা করছে। The expectation gap is defined as the difference between the apparent public perception, পাবলিক কি ভাবতেছে, হ্যাঁ, of the responsibilities of auditors, মানে অডিটরের রেসপন্সিবিলিটিস কি, এটা নিয়ে পাবলিকের পারসেপশনটা কি, on the one hand and the legal and professional reality on the other। হ্যাঁ, অডিটর তো অডিট করে কিসের উপর বেস করে, আপনার হচ্ছে যে তার যে গাইডলাইন আছে, হ্যাঁ, আইসা আছে, এগুলোর উপর বেস করে সে অডিট করে থাকে। তো সেটার সাথে পাবলিকের একটা পারসেপশনের গ্যাপ আছে, সেটা হচ্ছে এক্সপেকটেশন গ্যাপ। বুঝতে পারছেন? এখানে কি কি সোর্স থেকে এক্সপেকটেশন গ্যাপ হইতে পারে তার কিছু এক্সাম্পল দেওয়া আছে, হ্যাঁ, আমি একটু ডিসকাস করছি, আপনি একটু ভালো মতো শুনেন। মিসআন্ডারস্ট্যান্ডিং অফ দ্য নেচার অফ অডিটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, হ্যাঁ, যেমন এই প্রথম পয়েন্টটা বলছে দ্য ব্যালেন্স শিট প্রোভাইডস এ ফেয়ার ভ্যালুয়েশন অফ দ্য রিপোর্টিং এন্টিটি। হ্যাঁ, এখন আপনি অডিট করে দিলেই কি আপনি বলতে পারেন যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের যে ব্যালেন্স শিট আছে সেটা ফেয়ার ফেয়ার ভ্যালু, মানে ফেয়ার ভ্যালুয়েশন হয়েছে, তার অ্যাসেট লায়াবিলিটিস ঠিকঠাক মতো দেখানো হয়েছে, এটা কি আপনি বলতে পারবেন 100% শিওর হয়ে? না স্যার। কিন্তু জেনারেল পাবলিক তো ধরেই নিচ্ছে যে এটা যেহেতু অডিটেড, তার মানে এখানে সব ফেয়ার ভাবে প্রেজেন্ট করা হয়েছে, তার মানে এখানে একটা গ্যাপ হচ্ছে, তাই না? জি স্যার। হ্যাঁ, পরের পয়েন্টটা বলছে কি দ্য অ্যামাউন্টস ইন দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আর স্টেটেড প্রিসাইসলি। এইটাও সেম কথাবার্তা, মানে সেম ধরনের ইয়ে চলে আসতেছে যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের ফিগার আছে সবগুলাই অ্যাকুরেট, এইটা পাবলিক ধরে নিচ্ছে, কিন্তু আমরা কি সেই গ্যারান্টি দিচ্ছি? দিচ্ছি না তো, তাই না? তার মানে এখানে একটা গ্যাপ হচ্ছে, এই সোর্স থেকেও এক্সপেকটেশন গ্যাপ হচ্ছে। এই পয়েন্টটা বুঝতে পারছেন? হুম। কনফিউশন থাকলে কোশ্চেন করেন। আচ্ছা, পরেরটা বলি। পরেরটাতে বলছে দ্য অডিটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট উইল গ্যারান্টি দ্যাট দ্য এন্টিটি কনসার্ন উইল কন্টিনিউ টু এক্সিস্ট। আচ্ছা, এখানে এই যে গোয়িং কনসার্নের একটা ইয়ে বলতেছে, হ্যাঁ, ইস্যু বলতেছে, এটা আমরা যখন অডিট করি তখন আমাদেরকে একটা মানে অ্যাসেসমেন্ট, মানে ইয়ে করতে হয়, অ্যাসেসমেন্টের উপর একটা কমেন্টস করতে হয় যে কোম্পানি আসলে নেক্সট 1 ইয়ার চলতে পারবে কিনা, হ্যাঁ, এরকম একটা মানে কমেন্টস করতে হয় আমাদের অডিটর হিসেবে। তো আমরা তো এটা গ্যারান্টি দিয়ে বলতে পারবো না যে সেই কোম্পানিটা নেক্সট 1 ইয়ার চলতে পারবে কিনা। সেটাও একটা মানে এক্সপেকটেশন গ্যাপ, কারণ হচ্ছে ইউজার যারা তারা ধরে নিচ্ছে যে আমরা এই ধরনের একটা গ্যারান্টি দিয়ে দিচ্ছি, তাই না? কিন্তু আদতে আমরা এই ধরনের কোনো গ্যারান্টি দিচ্ছি না, আমরা একটা কমেন্টস করি, গোয়িং কনসার্ন নিয়ে আমরা একটা কমেন্টস করি, কিন্তু তার মানে এই না যে কোম্পানি মানে কন্টিনিউ চলবে সেই গ্যারান্টি আমরা দিয়ে দিচ্ছি। ব্যাপারটা তো তাই নাকি? হ্যালো, হ্যাঁ স্যার, শুনতেছি। এটা বুঝতে পারছেন? হ্যাঁ। আচ্ছা, এটা গেল হচ্ছে যে অডিটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের উপর কি মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে। এরপর পরের টপিক কি বলতেছে, মিসআন্ডারস্ট্যান্ডিং অ্যাজ টু দ্য টাইপ অ্যান্ড এক্সটেন্ট অফ ওয়ার্ক আন্ডারটেকেন বাই অডিটর্স। আচ্ছা, তার কাজের সাথে সম্পর্কিত আর কি। যেমন এখানে বলতেছে যে অল আইটেমস ইন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আর টেস্টেড। এখন সাধারণ পাবলিক ধরেই নেয় কি যে আমি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের প্রত্যেকটা ফিগারে টেস্ট করছি, প্রত্যেকটা ফিগারে আমি চেক করছি। অ্যাকচুয়ালি কি অডিটর তা করে? না, সেটা এই তো জন্য করেন। এক্সপেকটেশন, এই জন্য এক্সপেকটেশন গ্যাপ হয়, হ্যাঁ। তারপরে অডিটরস উইল আনকভার অল এরর্স, অডিটর শুড ডিটেক্ট অল ফ্রড। ওই যে আপনি একটা কোশ্চেন করছিলেন না, মনে আছে?
হ্যাঁ যে হ্যাঁ স্যার। হ্যাঁ ডিটার ফ্রড, এটা কেন বেনিফিট হলো না? ভাই অডিটরের কাজ কিন্তু হচ্ছে যে ওই আপনার ফ্রড ইয়ে করে দেবে, সব ফ্রড ডিটেক্ট করে দেবে, বা ওখানে আর কোনো ফ্রড নাই সেই ধরনের গ্যারান্টি দেবে, এটা কিন্তু অডিটরের কাজ না। হ্যাঁ, অডিটরের কাজ হচ্ছে যে কোনো মিস স্টেটমেন্ট আছে কিনা সেটাকে নিয়ে আসা। তো এটাও একটা গ্যাপ, মানে এক্সপেকটেশন গ্যাপ হওয়ার কারণ। ব্যাপারটা বুঝছেন? জেনারেল পাবলিক কি ধরে নেয়? জেনারেল পাবলিক ধরেই নেয় যে এই অডিটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে আর কোনো এরর নাই, আর কোনো ফ্রড নাই। কিন্তু সেই গ্যারান্টি তো আমরা দিই না অডিটর, তাই না? হুম। আচ্ছা, এইখানে গেল একটা, এই পয়েন্টে গেল। আর থার্ড যেটা বলতেছে যে মিসআন্ডারস্ট্যান্ডিং অ্যাবাউট দ্য লেভেল অফ অ্যাসুরেন্স প্রোভাইড বাই অডিটরস। হ্যাঁ, এইখানে জেনারেল পাবলিক ধরেই নেয় যে আমরা অডিটে হচ্ছে অ্যাবসোলুট অ্যাসুরেন্স দিচ্ছি, কিন্তু আমরা কখনোই অ্যাবসোলুট অ্যাসুরেন্স দেই না। আমরা কি দেই? রিজনেবল অ্যাসুরেন্স দেই রিজনেবল। অডিটে, তাই না? স্যার। আমরা কেন অ্যাবসোলিউট অ্যাসুরেন্স দিতে পারি না সেটা কিন্তু আগের স্লাইডে আমি ডিসকাস করছি, যে অ্যাসুরেন্সের কিছু ইনহেরেন্ট লিমিটেশন থাকে, যার কারণে অডিটর বা প্র্যাকটিশনার কখনোই অ্যাবসোলিউট অ্যাসুরেন্স দেয় না। কি দেয়? সেটা দেয় হচ্ছে রিজনেবল অ্যাসুরেন্স, তাই না? কিন্তু জেনারেল পাবলিক তো ধরেই নিচ্ছে যে আপনি হয়তো অ্যাবসোলিউট অ্যাসুরেন্স দিচ্ছেন, যার কারণে তার সাথে আপনার একটা এক্সপেকটেশন গ্যাপ হচ্ছে। এটা কি বুঝতে আপনার প্রবলেম আছে? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট টপিক, হ্যাঁ, এটা মার্ক করে রাখেন আপনি, এটা খুব ভালো মতো পড়তে হবে। এখান থেকে কোশ্চেন আসবে কিন্তু। কি কি কারণে এক্সপেকটেশন গ্যাপ অ্যারাইজ হতে পারে, ব্যাপারটা বুঝছেন? এটা কিন্তু কোশ্চেন হতে পারে। তো কোন কোন সোর্স থেকে এক্সপেকটেশন গ্যাপ অ্যারাইজ হতে পারে, কি কি কারণে এক্সপেকটেশন গ্যাপ হতে পারে, এটা যদি বুঝতে পারেন তাহলে পরের টপিকে যাবো আর কি। পরের টপিকটা কভার করি, হ্যাঁ। ঠিক আছে স্যার। আচ্ছা, এখানে যে স্ট্যাটুটরি অডিটের একটা ডেফিনেশন দিছে, এটা আসলে তো ইয়া নাই, কারণ অডিট ম্যানুয়ালে আপনি অডিটের কোনো ডেফিনেশন পাবেন না। এটা জাস্ট কিছু থিওরিটিক্যাল কথাবার্তা বলছে। An audit is historically the most important type of assurance service in Bangladesh. This is because it is a legal requirement, মানে লিগালি বাউন্ড। আপনাকে, আপনার কোম্পানি, আপনি যদি বাংলাদেশে কোনো কোম্পানি হন, আপনাকে অডিট করাইতে হবে, আপনি লিগালি বাউন্ড। হ্যাঁ, কোম্পানির একটা বলা আছে, আপনাকে অডিট করাইতে হবে। অবজেক্টিভ কি? অডিটের অবজেক্টিভ আমরা বলছি যে টু এক্সপ্রেস অ্যান ওপিনিয়ন ওয়েদার দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আর প্রিপেয়ার্ড ইন অল ম্যাটেরিয়াল রেসপেক্টস ইন অ্যাকর্ডেন্স উইথ অ্যান অ্যাপ্লিকেবল ফাইন্যান্সিয়াল রিপোর্টিং ফ্রেমওয়ার্ক। এটা আমরা আগেও ডিসকাস করছি, তাই না? অডিটর অবজেক্টিভটা কি, তো এটা না ডিসকাশনের দরকার নাই। আচ্ছা, কি এলিমেন্টস অফ অ্যান অডিট এঙ্গেজমেন্ট, এটা আমরা ফার্স্ট ক্লাসে যে ডিসকাশনটা করছিলাম যে কি কি এলিমেন্টস অফ অ্যাসুরেন্স এঙ্গেজমেন্ট, ওটা যদি আপনার মনে থাকে তাহলে আপনি এটা পুরোপুরি রিলেট করতে পারবেন। হ্যাঁ, এটাই এখন শুধু মানে আগেরটা শুধু অ্যাসুরেন্স এঙ্গেজমেন্টের, ওটাকে এখন আমরা স্পেসিফিক্যালি বলতেছি অডিট এঙ্গেজমেন্টের কি এলিমেন্ট। ঠিক আছে? হ্যালো, হ্যাঁ স্যার। এখন এটা আমাকে বলেন, আমরা এখন অডিটের পয়েন্ট অফ ভিউ থেকে বলছি, আপনি একটু পার্টিসিপেট করেন, হ্যাঁ, রেসপন্স করেন। আমরা যদি অডিট চিন্তা করি, থ্রি পার্টিজ ইনভলভমেন্ট আমি বলতেছি, তাহলে এখানে পার্টি কারা কারা? স্যার তিনটা পার্টি কথাটা বলেন। বুঝি আবার বলেন। আচ্ছা, কথা না শুনলে কোশ্চেন করবেন, অসুবিধা নাই, বলবেন। আমরা এখন ওই যে কি এলিমেন্ট পড়ছিলাম না আমরা ফার্স্ট ক্লাসে, আপনার মনে আছে তো, তাই না? হ্যাঁ হ্যাঁ মনে আছে। হ্যাঁ, এখন আমরা এই কি এলিমেন্টস পড়ছিলাম, তখন পড়ছিলাম হচ্ছে অ্যাসুরেন্সের পয়েন্ট অফ ভিউ থেকে দেখছি আমরা। এখন আমরা অডিটের পয়েন্ট অফ ভিউ থেকে দেখবো অডিটের মানে কি এঙ্গেজ, কি এলিমেন্ট গুলো কি কি। আমরা শুরুতেই বলতেছি যে থ্রি পার্টিজ ইনভলভমেন্ট, তাহলে অডিটের তিনটা পার্টি কি কি? তিনটা পার্টি, এক হচ্ছে অডিটর, তাই না? অডিট ফার্ম বা অডিটর, তাই তো, একটা হুম। পার্টি। হ্যাঁ। দুই নম্বরটা হচ্ছে শেয়ার হোল্ডার, এখানে শেয়ার হোল্ডার হচ্ছে ইউজার, তাই না? জি স্যার। আর হচ্ছে রেসপন্সিবল পার্টি বলতেছে তিন নাম্বারটা হচ্ছে বোর্ড অফ ডিরেক্টর, এটা হচ্ছে রেসপন্সিবল পার্টি, বোর্ড অফ ডিরেক্টর বা ম্যানেজমেন্ট। হ্যাঁ, এটা ক্লিয়ার, থ্রি পার্টিজ ইনভলভমেন্ট, এটা ক্লিয়ার। এরপর জি হচ্ছে স্যার। সাবজেক্ট ম্যাটার, একটা কাভার হলো। এরপর দুই নাম্বারটা দেখুন সাবজেক্ট ম্যাটার। সাবজেক্ট ম্যাটার কি? ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে হচ্ছে সাবজেক্ট ম্যাটার, রাইট? জি স্যার। হ্যাঁ, এরপর হচ্ছে রেলেভেন্ট ক্রাইটেরিয়া, কিসের বেসিসে আমি দেখতেছি জিনিসগুলো, দেখতেছি হচ্ছে যে তার ল অ্যান্ড অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড সে ঠিকঠাক মতো কমপ্লাই করছে কিনা, ফলো করছে কিনা, এটা হচ্ছে তার জন্য ক্রাইটেরিয়া। এভিডেন্স কি? এভিডেন্স হচ্ছে সাফিসিয়েন্ট অ্যাপ্রোপ্রিয়েট এভিডেন্স টু সাপোর্ট দ্য অডিট অপিনিয়ন। আমরা যে অডিট অপিনিয়নটা দেবো সেটার বেসিসে, সেটার উপর মানে সেটার এগেইনস্টে আমাদের কি থাকতে হবে? সাফিসিয়েন্ট অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েট অডিট এভিডেন্স থাকতে হবে। হ্যাঁ, এরপর হচ্ছে হুম। রিটেন রিপোর্ট ইন অ্যাপ্রোপ্রিয়েট ফর্ম। রিটেন ফর্ম কন্টেন সার্টেন স্পেসিফাইড ইনফরমেশন। অডিটের বেলায় যেমন আমরা আইসা 700, হ্যাঁ,
সেটা ফলো করে আমরা রিপোর্টের ফরম্যাটটা রেডি করি। তো আপনার রিপোর্টের ফরম্যাটটা হবে আইসা 700 যেভাবে দেওয়া আছে সেরকম। এই পাঁচটা পয়েন্ট বুঝতে পারছেন তো, এখানে তো কনফিউশন নাই। না স্যার। আচ্ছা, এরপরে দেখেন এইটা একটা মানে অডিটটা কিভাবে হয় তার মানে সিকুয়েন্সিয়ালি একটা ইয়ে দিচ্ছে আর কি, ডায়াগ্রাম স্টেজেস গুলা। প্রথমেই হচ্ছে বলতেছে যে অবটেনিং দ্য এঙ্গেজমেন্ট। আচ্ছা, এইটা আমি আপনাকে একটু বলি। আপনি যেহেতু ফার্মে ফার্মে কাজ করতেছেন না আপনি, বুঝি নাই স্যার, আবার বলেন। আপনি তো একটা ফার্মে কাজ করতেছেন তাই না? হ্যাঁ হ্যাঁ, ফার্মে কাজ করতেছি। হ্যাঁ, আচ্ছা, আপনি আমাকে বলেন যে একটা অডিট ফার্ম কিভাবে মানে অডিট ক্লায়েন্ট পেয়ে থাকে, মানে প্রসেসটা কি, একটু শর্ট করে বলেন তো। শর্ট করে আমি যতটুকু দেখছি, নতুন ভাবে যখন কোনো ক্লায়েন্ট কোটেশন দিতে বলে তখন আমরা ওইখানে ইওআই জমা দেই, হ্যাঁ, এক্সপ্রেস অফ হ্যাঁ, ইন্টারেস্ট। এটা হ্যাঁ, জমা দেই, তো অনেকগুলো ফার্মই জমা দেয়। তো ওই ক্লায়েন্টরা ওইখান থেকে হচ্ছে তাদের জন্য বেস্ট অপশন যেটা সেটা চুজ করে হ্যাঁ। অডিটরের সাথে যোগাযোগ করে, তারপরে দেন হচ্ছে আমরা প্রফেশনাল ক্লিয়ারেন্সের ইস্যু খুঁজি আচ্ছা, আমরা। আচ্ছা, অডিটরের সাথে যোগাযোগ করে সবকিছু ঠিকঠাক থাকলে তারা আমাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেয়, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আপনার 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 কনসেপ্ট 100% ক্লিয়ার। এখানে আমরা অডিট ফার্ম গুলো এভাবেই ক্লায়েন্ট ম্যানেজ করে, হ্যাঁ। যে ধরেন কোন একটা পোটেনশিয়াল বা প্রসপেক্টিভ ক্লায়েন্ট সে বিভিন্ন অডিট ফার্মকে মানে অ্যাপ্রোচ করে যে তারা যাতে কোটেশন সাবমিট করে তাদের অডিটের জন্য, হ্যাঁ। তারা রিকোয়ারমেন্ট বলে দেয়, ডেডলাইন বলে দেয়, তো ওইটার বেসিসে তারা কোটেশন সাবমিট করতে বলে। তো বিভিন্ন অডিট ফার্ম কোটেশন সাবমিট করে। এরপরে হচ্ছে যে তাদের ওই যে ক্রাইটেরিয়া অনুযায়ী হ্যাঁ, লোয়েস্ট যেটা থাকে সেই বেসিসে তারা অডিট ফার্ম সিলেক্ট করে তারপর তারা অ্যাপয়েন্টমেন্ট দিয়ে থাকে, তাই না? জি স্যার। মোটামুটি প্রসেস এটাই। তো এটা হলো ফার্স্ট স্টেপ, অবটেনিং দ্য এঙ্গেজমেন্ট। এরপরে হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিল। এরপর আপনি কি করবেন? প্ল্যান করবেন, প্ল্যানিং, হ্যাঁ। কখন থেকে কাজ শুরু করবেন, টিমে কারা থাকবে, তারপর হচ্ছে যে কাজের স্কোপ কেমন হবে, রিস্ক অ্যাসেসমেন্ট, অনেক বিষয় চলে আসবে। প্ল্যানিং এর একটা চ্যাপ্টারই আছে আলাদা, সেটা আমরা পরে কভার করবো। এখন শুধু জাস্ট একটা ধারণা নিয়ে রাখেন। এরপর হচ্ছে পারফর্মিং অডিট প্রসিডিউর। এরপর হচ্ছে আপনি কি করবেন? অডিট প্রসিডিউর ফলো করে আপনি এভিডেন্স কালেক্ট করবেন, তাই না, অডিট থেকে। জি স্যার। এরপরে সেগুলো হচ্ছে কি হবে? রিভিউ হবে এন্ড কমপ্লিশন। অডিট, ধরেন আপনি হচ্ছে ফিল্ডে গিয়ে বা ক্লায়েন্টে গিয়ে আপনি অডিট করে আসলেন, এভিডেন্স নিয়ে আসলেন, এরপরে ফার্মে সেগুলো রিভিউ হবে, সেটার উপর বেস করে হচ্ছে যে আপনার যে কমপ্লিশনের কাজগুলো হবে। এরপরে হচ্ছে যে আপনি রিপোর্ট করবেন, এটা হচ্ছে লাস্ট স্টেজ, হ্যাঁ। তো মোটামুটি যে পাঁচটা স্টেপে বলা হচ্ছে যে অডিটটা আসলে কিভাবে হয়, এটা তো আপনার বুঝতে অসুবিধা নাই। না স্যার। আচ্ছা, এখানে এই যে একটা জিনিস আছে, এটা একটু ইম্পর্টেন্ট, একটু ভালো মতো শুনেন। যে কোম্পানির একটা বলা আছে, কোম্পানির একটা বলা আছে কারা কারা অডিটর হতে পারবে, কারা কারা হতে পারবে না, কিছু ক্রাইটেরিয়া দেওয়া আছে, হ্যাঁ। তো এখানে কোম্পানির একটা 212 সেকশনে বলা আছে যে কি কি মানে কারা অডিটর হইতে পারবে না, কোম্পানির অডিটর কারা হইতে পারবে না, তার একটা মানে এক্সাম্পল এখানে দেওয়া আছে, বুঝতে পারছেন? প্রথমে বলতেছে যে অ্যান অফিসার অর এমপ্লয়ি অফ দ্য কোম্পানি, মানে ওই কোম্পানির কোন রানিং এমপ্লয়ি অথবা অফিসার আপনার অডিট টিমের পার্ট হতে পারবে না। এটা কি ক্লিয়ার? জি স্যার। হ্যাঁ, পরের পয়েন্টটা বলতেছে এ পার্টনার অর অ্যান এমপ্লয়ি অফ এনি অফিসার, এমপ্লয়ি টু দা কোম্পানি, এ পার্টনার অর অ্যান এমপ্লয়ি অফ এনি অফিসার, হ্যাঁ। মানে ওই ফার্মের কেউ যদি ধরেন কোনোভাবে ইংরেজ থাকে, সে ওই মানে ইয়ের মধ্যে অডিট টিমের মধ্যে চলে আসতে পারবে না। তারপরে বলতেছে যে পার্সন হু ইজ ইনডেপ্টেড টু দ্য কোম্পানি এক্সিডিং টাকা 1000, হ্যাঁ। কোম্পানি মানে অডিট টিমে আপনি এমন করে নিতে পারবেন না যার কাছে কোম্পানি 1000 টাকার বেশি টাকা পায়, হ্যাঁ। এরকম হবে না আর কি, বুঝছেন? A person who is director or member of private company or partner of firm which is the managing agent of the company, মানে ডিরেক্টর ম্যানেজিং ডিরেক্টর এরাও হতে পারবে না। তারপরে বলতেছে যে a person who is a director or holder of shares exceeding 5% of the সাবস্ক্রাইব ক্যাপিটাল, কারো যদি 5%-এর উপর বেশি শেয়ার থাকে কোন একটা কোম্পানির, সেও ওই কোম্পানির অডিটর হিসেবে কাজ করতে পারবে না, হ্যাঁ। এটা একটু ভালো মতো দেখে নিন এই পয়েন্টগুলো, ঠিক আছে? এখন এই যে দুইটা কি টার্ম আমরা পড়বো, প্রফেশনাল স্কেপটিসিজম। প্রফেশনাল স্কেপটিসিজম টার্মটাকে আগে শুনছেন আপনি? বুঝি নাই। প্রফেশনাল স্কেপটিসিজম টার্মটাকে আগে শুনছেন? হ্যাঁ আগে শুনছি বলতে, যখন অডিটে যাই তখন স্যার এটা
একটু এক্সপ্লেন করে যে আপনাকে অ্যালার্ট থাকতে হবে, হ্যাঁ, যত কোশ্চেন করা যায় ম্যানেজমেন্টকে এই বিষয়ে, বা কোনো ফ্রড হইলে, মানে যদি একটা আইডিয়া থাকে যে এখানে রিস্ক আছে, তো যতটুকু সম্ভব হচ্ছে ম্যানেজমেন্টের সাথে অ্যালার্ট থেকে কাজ করা যায়, যত বেশি কোশ্চেন করা যাবে তত এখান থেকে অনেক তথ্য বেরিয়ে আসবে। এরকম ওই অডিট প্ল্যান, যেমন একটু আগে বললেন যে একটা অডিটের প্ল্যান থাকে, তো অডিটে যাওয়ার আগে স্যার এগুলো আমাদের সামনে ব্রিফ করে, তো ওইটা তখন স্যার এই কথাটা বারবার বলতো আর কি। আচ্ছা, না আপনার আইডিয়া ঠিক আছে, হ্যাঁ আপনি স্যার ঠিক বলছেন। তো ওটা এরকমই আর কি। আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে নাকি কোনো সাউন্ডে কোনো প্রবলেম হচ্ছে? না স্যার, ক্লিয়ার শোনা যাচ্ছে। আচ্ছা, এইখানে প্রফেশনাল স্কিল আমরা যদি সহজ বাংলায়, আপনি আপনি যেগুলো বলছেন সেগুলোই, যে আপনার কোশ্চেনিং মাইন্ড থাকতে হবে। কোন একটা জিনিস কি কেন করছে কিভাবে করছে সেই ধরনের কোশ্চেন আপনার মানে মাথা থেকে রেজ করতে হবে। ব্যাপারটা বুঝছেন? একজন একটা এভিডেন্স দিল আর আপনি সরল মনে ফাইলে রেখে দিলেন, তাহলে কিন্তু আপনি অডিটরের দায়িত্ব পালন করলেন না। হ্যাঁ, আপনাকে এটাকে চ্যালেঞ্জ করতে হবে, এটাকে নিয়ে কোশ্চেন করতে হবে। ব্যাপারটা বুঝছেন? আচ্ছা। হ্যাঁ, এখানে যেমন আমাদের ধরেন না একটা কথা বলা, মানে বলা যায় যে এরকম যে আপনি কাউকে খুব সহজে বিশ্বাসও করবেন না, আবার অবিশ্বাসও করবেন না। আপনার কথা হবে বেসড অন এভিডেন্স। হ্যাঁ, তো ওই এভিডেন্সটাকে আপনি যত পারা যায় আপনি ওইটাকে অ্যানালাইসিস করে যত ধরনের কোশ্চেন রেজ করা যায় সেই কোশ্চেন গুলো রেজ করে আপনি আপনার আনসার নেওয়ার চেষ্টা করবেন। এটি হচ্ছে প্রফেশনাল স্কেপটিসিজম। এখানে যে ডেফিনেশনটা বলছে, ইজ অ্যান অ্যাটিটিউড দ্যাট ইনক্লুডস অ্যান কোশ্চেনিং মাইন্ড, being alert to condition which may indicate possible misstatement due to fraud or error। হ্যাঁ, তো কোন ধরনের মানে ইন্ডিকেশন আছে কিনা সেটা দেখার জন্য যত ধরনের কোশ্চেন করা যায় আপনি কোশ্চেন করবেন, সহজ কথা। এরপরে যে টার্ম সেটা হচ্ছে প্রফেশনাল জাজমেন্ট। আমরা এই কথাটা অনেক সময় ইউজ করি, যে বলে যে আপনি আপনার জাজমেন্ট ইউজ করে কাজ করেন বা ইয়ে করেন, অপিনিয়ন দেন। হ্যাঁ, তো আসলে জাজমেন্ট জিনিসটা কি? জাজমেন্ট জিনিসটা হচ্ছে বলতেছে যে ইজ দ্য অ্যাপ্লিকেশন অফ রিলেভেন্ট ট্রেনিং, নলেজ অ্যান্ড এক্সপিরিয়েন্স ইন মেকিং ইনফর্মড ডিসিশন অ্যাবাউট দ্য কোর্স অফ অ্যাকশন দ্যাট আর অ্যাপ্রোপ্রিয়েট ইন দ্য সার্কামস্টেন্সেস অফ দ্য অডিট এঙ্গেজমেন্ট। হ্যাঁ, এটা সহজ ভাষায় আপনি যদি বলেন যে ধরেন কোন একটা বিষয় সম্পর্কে আপনার ওভারঅল ধারণা, হ্যাঁ সেটা হচ্ছে আপনার জাজমেন্ট। এই ধারণাটা কিসে থেকে আসতে পারে? আপনার রিলেভেন্ট ট্রেনিং, নলেজ, এক্সপিরিয়েন্স এখান থেকে আসতে পারে। ব্যাপারটা কি বুঝতে পারছেন? স্যার স্যার এই প্রফেশনাল জাজমেন্টটা ম্যাক্সিমাম ম্যাটেরিয়ালিটির ক্ষেত্রে বেশি হ্যাঁ, ফোকাস হ্যাঁ, দেওয়া হয় হ্যাঁ, না? হ্যাঁ। ওই যে যখন আমরা মানে আপনাকে একটু বলি, এটা যদি একটু পরের টপিক, ম্যাটেরিয়ালিটি দুই ভাবে হতে পারে, বাই নেচার, হ্যাঁ, আর হচ্ছে ধরেন হচ্ছে বা আরেকটা হতে পারে বাই কোয়ান্টিটি বা বাই অ্যামাউন্ট। হ্যাঁ, আমরা ম্যাটেরিয়ালিটি সেট করতে পারি যে ধরেন হচ্ছে যে 100 টাকার উপরে কোনো ট্রানজাকশন হলে সেটাকে ম্যাটেরিয়াল বলতে পারবো। আবার কিছু বলতে পারি যে ধরেন হচ্ছে যে ন্যাচারালি কিছু জিনিস হচ্ছে ম্যাটেরিয়াল হয়। তো ওই ন্যাচারালি কিছু জিনিস ম্যাটেরিয়ালি হয়, ওগুলো আসলে দেখার জন্য আমাদের প্রফেশনাল জাজমেন্ট ইউজ করতে হয়। আমার ওই এরিয়াতে আমার নলেজ আছে কিনা, স্কিল আছে কিনা, এক্সপিরিয়েন্স আছে কিনা, সেগুলোকে অ্যাপ্লাই করে আমাকে একটা কনক্লুশনে আসতে হয়। তো এরকম আর কি। বুঝতে পারছেন তো না? ঠিক, হ্যাঁ স্যার বুঝতে পারছি। আর তো কোনো টপিকস নাই আপাতত। মোটামুটি আমরা চ্যাপ্টার 1 কভার করে ফেলছি। ওভারঅল চ্যাপ্টার 1 থেকে আর কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। স্যার লেভেল অফ অ্যাসুরেন্সটা একটু যদি আবার ক্লিয়ার করতেন, আমি লেটে জয়েন আচ্ছা, হ্যাঁ, করছিলাম তো। লেভেল অফ অ্যাসুরেন্স আমরা বলতেছি যে দুই ধরনের, হ্যাঁ দুই রকম হয়। লিমিটেড অ্যাসুরেন্স আর হচ্ছে রিজনেবল অ্যাসুরেন্স। রিজনেবল অ্যাসুরেন্স আমরা বলতেছি যে এটা হচ্ছে হাই লেভেল অফ অ্যাসুরেন্স। হ্যাঁ, এখানে এঙ্গেজমেন্ট রিস্কটা লো থাকে। হ্যাঁ, আর এখানে ওপিনিয়নটা দেওয়া হয় পজিটিভ। আমি এক্সাম্পল হিসেবে বলছি অডিট, অডিটের কথা। অডিটে আমরা রিজনেবল অ্যাসুরেন্স দিয়ে থাকি। আর যদি আমি লিমিটেড অ্যাসুরেন্স বলি তাহলে রিজনেবল অ্যাসুরেন্সের উল্টাটাই হচ্ছে লিমিটেড অ্যাসুরেন্স। লিমিটেড অ্যাসুরেন্স হচ্ছে মডারেট বা লো লেভেলের অ্যাসুরেন্স দেওয়া হয়। এখানে কনক্লুশনটা দেওয়া হয় হচ্ছে নেগেটিভ। ব্যাপারটা বুঝছেন? দুইটা পয়েন্টের বেসিসে আমরা আসলে এই অ্যাসুরেন্স এঙ্গেজমেন্টকে ভাগ করি। লিমিটেড অ্যাসুরেন্স, রিজনেবল অ্যাসুরেন্স, এই দুইটা ভাগে ভাগ করি। সেটা হচ্ছে একটা হচ্ছে যে, আহ, আমাদের কাজের স্কোপ বা এভিডেন্স আমরা কিরকম নিতে পারতেছি সেটার উপর বেস করে। আর হচ্ছে যে কি ধরনের ওপিনিয়ন আমরা, কনক্লুশন আমরা দিচ্ছি। যদি দেখেন যে আপনার কাজের স্কোপ ভালো আছে, আপনি এভিডেন্স নিতে পারতেছেন, সাফিসিয়েন্ট অ্যাপ্রোপ্রিয়েট এভিডেন্স নিতে পারতেছেন, তখন বলা যায় যে আপনার এটা আপনি রিজনেবল অ্যাসুরেন্স দিচ্ছেন। হ্যাঁ, তখন আপনি পজিটিভ ওপিনিয়ন ড্র করবেন। আর যদি দেখেন যে আপনার কাজের স্কোপটা লিমিটেড, আপনি চাইলেও সব ডকুমেন্ট নিতে পারতেছেন না, দেখতে পারতেছেন না, হ্যাঁ, তখন হচ্ছে যে আমরা লিমিটেড অ্যাসুরেন্স দিয়ে থাকি। তখন হচ্ছে আমাদের মানে ওপিনিয়নটা হয় নেগেটিভ।
তখন আমরা নেগেটিভলি কনক্লুশন এক্সপ্রেস করি। এবার বুঝতে পারছেন? হ্যাঁ, বুঝতে পারছি স্যার। একটা কোশ্চেন করি, সেটা হচ্ছে আউট অফ টপিক। সেটা হ্যাঁ। হচ্ছে আমরা সবসময় দেখি যে সবাই বলে যে অডিট রিপোর্ট আমরা কিন্তু দুইটা দিই, একটা হচ্ছে কোয়ালিফাইড ওপিনিয়ন, একটা হচ্ছে আনকোয়ালিফাইড ওপিনিয়ন। হ্যাঁ, হুম। কিন্তু অনেকে বলে হচ্ছে অ্যাডভার্স এবং ডিসক্লেমার। এই দুইটা যদি একটু আমাকে এক্সপ্লেন করতেন যে কখন অ্যাডভার্স দেওয়া হয় এবং কখন ডিসক্লেমার বলা হয়। আচ্ছা, আপনি প্রশ্ন করছেন যে এটা রিপোর্টিং এর আসলে পার্ট, তারপরে আমি বলতেছি। হ্যাঁ, মানে আমি বলি আমাদের অডিট ওপিনিয়নটা মডিফাইড হবে না আনমডিফাইড হবে সেটা ডিপেন্ড করতেছে হচ্ছে যে দুইটা বিষয়ের উপর। একটা হচ্ছে স্কোপ লিমিটেশন আছে কিনা একটা বিষয়, আরেকটা হচ্ছে যে ম্যানেজমেন্টের সাথে কোনো বিষয়ে ডিসএগ্রিমেন্ট আছে কিনা। তো ভালো মতো শোনেন মনোযোগ দিয়ে, হ্যাঁ, আপনার এটা কাজে দেবে, এটা প্রফেশনাল লেভেল আপনাকে হেল্প করবে। দুইটা হুম পয়েন্ট অফ ভিউ থেকে আমরা চিন্তা করি যে আমি কি মডিফাইড ওপিনিয়ন দেবো নাকি আনমডিফাইড ওপিনিয়ন দেবো। সেটা কি, একটা হচ্ছে যে কোনো স্কোপ লিমিটেশন আছে কিনা, আমি যা করতে চাইছি, আমি যা দেখতে চাইছি সেটা আমি দেখতে পারতেছি কিনা। হ্যাঁ, এটা একটা পয়েন্ট। আরেকটা পয়েন্ট হচ্ছে যে ম্যানেজমেন্টের সাথে আমার কোনো ডিসএগ্রিমেন্ট হচ্ছে কিনা, অডিটরের ডিসএগ্রিমেন্ট হচ্ছে কিনা। আমি প্রথমে বলি আপনাকে, ম্যানেজমেন্টের সাথে যদি কোনো কারণে ডিসএগ্রিমেন্ট হয়, সেটা যদি কোনো ম্যাটেরিয়াল ইস্যু হয়, তখন আমরা কি করি, কোয়ালিফাইড ওপিনিয়ন দিই, তাই না? হুম হুম যদি শুধু ম্যাটেরিয়াল হয়, যদি শুধু মেটেরিয়াল হয়, তখন হচ্ছে আমরা কোয়ালিফাইড ওপিনিয়ন দিই। আর যদি মেটেরিয়াল এন্ড পারভাসিভ হয়, বুঝছেন, মানে এইটার হুম। মানে কি বলবো আপনাকে, যে ধরেন হচ্ছে যে শুধু মেটেরিয়াল না, এটা পারভাসিভ, এটার লেভেলটা বেশি হাই, মানে যে ম্যাটেরিয়াল স্টেটমেন্ট যেটা হচ্ছে বা এরর বা ফল্ট যেটা হচ্ছে অনেক বেশি হাই, সেটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের অনেক বড় একটা অংশ কভার করে। যেমন ধরেন অ্যাসেটের 50% বা 60% বা 70% কভার করে। তখন কিন্তু এটা শুধু ম্যাটেরিয়াল থাকে না, তখন এটা কি হয়ে যায়, ম্যাটেরিয়াল এন্ড পারভাসিভ। তখন আমরা কি করি, অ্যাডভার্স ওপিনিয়ন দিই। তখন আমরা বলে দেই যে দিস ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ডু নট গিভ ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ। হ্যাঁ, আপনি দেখতেছেন যে তার অ্যাসেটের মধ্যে সমস্যা আছে, লায়াবিলিটিস এর মধ্যে সমস্যা আছে, মোটামুটি ধরেন তার অনেক এরিয়াতে প্রবলেম আছে, ম্যাটেরিয়াল স্টেটমেন্ট আছে, তখন হচ্ছে আমরা এই ধরনের ওপিনিয়ন দিই। তখন আমরা বলি যে দিস স্টেটমেন্ট ডু নট গিভ ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ। এটা হচ্ছে ম্যাটেরিয়াল এন্ড পারপাসিভ। হ্যাঁ, আমি স্যার। দুইটা বলছি, কিন্তু দুইটা পয়েন্ট বলছি। যদি শুধু ম্যাটেরিয়াল হয় তখন হচ্ছে আমরা কোয়ালিফাইড ওপিনিয়ন দিই। হ্যাঁ, আর যদি মেটেরিয়াল এন্ড পারভাসিভ হয় তখন হচ্ছে আমরা অ্যাডভার্স ওপিনিয়ন দিই। এই দুটো ক্লিয়ার হতে পারছেন? স্যার, লাস্টের কথাটা বুঝি না, আবার বলুন। যদি মিস স্টেটমেন্টটা শুধু মেটেরিয়াল হয় তখন হচ্ছে আমরা কোয়ালিফাইড ওপিনিয়ন দিই। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। আর যদি এটা মেটেরিয়াল এন্ড পারভাসিভ হয়, মানে হচ্ছে যে ধরেন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের যে ব্যালেন্স শিট, ধরেন ব্যালেন্স শিটের মোটামুটি অনেকটা এরিয়া কভার করে, বা কয়েকটা হেডের মধ্যে আপনার ধরেন হচ্ছে যে মেটেরিয়াল স্টেটমেন্ট আছে, হ্যাঁ, মেজর এরিয়াতে ম্যাটেরিয়াল স্টেটমেন্ট আছে, এরকম যদি হয় তখন আমরা বলি মেটেরিয়াল এন্ড পারভাসিভ। তখন হচ্ছে আমরা অ্যাডভার্স ওপিনিয়ন দিই অডিট রিপোর্টে। হ্যাঁ, তখন হুম আমরা হুম বলি অ্যাডভার্স ওপিনিয়নের ল্যাঙ্গুয়েজটা এরকম থাকে যে দিস স্টেটমেন্ট ডু নট গিভ ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ। আমরা ডিরেক্ট বলে দেই যে এই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ দেয় না, সোজা হিসাব। আর ম্যাটেরিয়াল যখন, সরি হ্যাঁ, ম্যাটেরিয়াল ওপিনিয়ন যখন দিই, কোয়ালিফাইড ওপিনিয়ন, তখন আমরা বলে দেই যে কোন একটা পয়েন্টকে আমরা হাইলাইট করি যে এই পয়েন্ট ছাড়া বাকি সব ইস্যুগুলো ঠিকঠাক আছে। হ্যাঁ, এক্সেপ্ট ফর দেয়ার, মানে একটা টার্ম আমরা ইউজ করি, এক্সেপ্ট, এক্সেপ্ট ফর। এরপর হচ্ছে যে আমরা বাকিগুলো বলি যে সব বাকিগুলো হচ্ছে ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ দেয়। আপনি এই দুইটা ডিফারেন্স ধরতে পারছেন? হ্যাঁ হ্যাঁ স্যার, ধরতে পারছি। কোয়ালিফাইড হলে এক্সেপ্ট ফর লিখি, এটা হচ্ছে শুধু ম্যাটেরিয়াল। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ স্যার। আর যদি অ্যাডভার্স হয়, আমি সরি হ্যাঁ, আর যদি মানে অ্যাডভার্স ওপিনিয়ন দেয়, সেটা মানে হচ্ছে যে মেটেরিয়াল এন্ড পারভাসিভ। তখন আমরা কি বলি, আমাদের ল্যাঙ্গুয়েজটা হয় এরকম, দিস ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ডু নট গিভ ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ। শেষ। ক্লিয়ার হয়েছে না হুম এখন এই পয়েন্টটা? এটা কিন্তু আমরা হ্যাঁ বললাম হ্যাঁ। হচ্ছে যে কোন পয়েন্ট অফ ভিউ থেকে, ডিসএগ্রিমেন্ট উইথ ম্যানেজমেন্ট। হ্যাঁ, ম্যানেজমেন্টের সাথে হুম ডিসএগ্রিমেন্টের কারণে এই দুইটা হতে পারে। কি হতে পারে, এক কোয়ালিফাইড, আর দুই হচ্ছে অ্যাডভার্স। এবার অ্যাডভার্স। স্কুপ, হ্যাঁ, অ্যাডভার্স ওপিনিয়ন। এবার স্কুপ লিমিটেশনের কারণেও দুই ধরনের ওপিনিয়ন হতে পারে, এক কোয়ালিফাইড ওপিনিয়ন, আর আরেকটা হচ্ছে ডিসক্লেইমার। হ্যাঁ, জি স্যার। কোয়ালিফাইড ওপিনিয়ন ওই যে সেম আগেরটার মতোই। যদি আপনি ধরেন কোন একটা এভিডেন্স আপনি কালেক্ট করতে পারেন নাই, কোন একটা এরিয়া আপনি দেখতে পারেন নাই, সেটা যদি মেটেরিয়াল হয় তাহলে হচ্ছে আপনি কোয়ালিফাইড ওপিনিয়ন দিবেন। হ্যাঁ, তখন আপনি হুম বলে দিবেন, এক্সেপ্ট ফর দিয়ে আপনি বলে দিবেন যে এই ইস্যু ছাড়া বাকিগুলো আপনি দেখছেন এবং বাকি ইস্যুগুলো সব ঠিকঠাক আছে। আর ডিসক্লেমার হচ্ছে
যখন আপনি কোন একটা এরিয়া আপনি কোন একটা এরিয়া আপনি দেখতে পারেন নাই, কোন একটা ইয়েতে আপনি কাজ করতে পারেন নাই, এবং সেটা যদি ম্যাটেরিয়াল এন্ড পারপাসিভ হয়, তখন হচ্ছে আমরা ডিসক্লেইমার ওপিনিয়ন দেই। ডিসক্লেইমার ওপিনিয়ন দেওয়া মানে হচ্ছে যে আপনি এই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে অ্যাকচুয়ালি কোনো ওপিনিয়নই দিচ্ছেন না। হ্যাঁ, এরকম ব্যাপারটা। ওখানে আমরা বলে দেই যে আমরা যেহেতু আমরা এই জিনিসগুলো করতে পারি না বা দেখতে পারি না, তো এই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের উপর আমরা কোনো ওপিনিয়ন দিচ্ছি না। ল্যাঙ্গুয়েজটা হয় এরকম। আপনি কি ব্যাপারটা বুঝতে পারছেন? বুঝতে পারছি স্যার। কিন্তু আমি আমার ফার্মের একটা অডিট রিপোর্টে দেখছি হুম। যে আমার কোন এক পার্টনার স্যার হচ্ছে ওই উপরে লিখছে আনকোয়ালিফাইড ওপিনিয়ন, বাট হচ্ছে ভিতরে এমফাসিস অফ ম্যাটার লিখে দিছে। হ্যাঁ, এমফাসিস অফ ম্যাটার দেওয়া মানে কি? এমফাসিস অফ ম্যাটার দেওয়া মানে হচ্ছে যে ধরেন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে এমন কিছু ডিসক্লোজার দেওয়া আছে যেটা আপনি মানে ইউজারের অ্যাটেনশন ড্র করতে চাচ্ছেন যে এইটা আসলে ইউজারের জানা দরকার, বোঝা দরকার। হ্যাঁ, তখন আপনি এমফাসিস অফ ম্যাটার প্যারাগ্রাফ দিচ্ছেন অডিট রিপোর্টে। হ্যাঁ, তার মানে এটা দেওয়া মানে না যে আপনি কোয়ালিফাইড ওপিনিয়ন দিচ্ছেন বা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ দেন না, ব্যাপারটা কিন্তু এরকম না। এর মানে এই না যে ম্যাটেরিয়াল মিস স্টেটমেন্ট আছে। এমফাসিস অফ ম্যাটার দেওয়া মানে হচ্ছে যে কোন একটা ইস্যু অডিটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে আছে ডিসক্লোজ করা, তো সেটাকে আপনি মানে হাইলাইট করতে চাচ্ছেন যাতে করে ইউজার এটা দেখতে পারে এবং বুঝতে পারে। ব্যাপারটা বুঝছেন? যেটার আন্ডারস্ট্যান্ডিং ইউজারের জন্য মানে খুবই দরকার, খুবই ইম্পর্টেন্ট। এই জন্য আপনি হ্যাঁ স্যার, এমফাসিস অফ ম্যাটার প্যারাগ্রাফ দিচ্ছেন। এমফাসিস এটা অফ ম্যাটার বুঝতে প্যারাগ্রাফ পারছি। দেওয়া মানে এই না যে আপনি মানে মডিফাইড ওপিনিয়ন দিচ্ছেন, আপনি কোয়ালিফাইড ওপিনিয়ন দিচ্ছেন বা অ্যাডভার্স ওপিনিয়ন দিচ্ছেন, ব্যাপারটা এরকম না। মানে এমফাসিস অফ ম্যাটার প্যারাগ্রাফ দেওয়া মানে এই না যে অডিট রিপোর্টটা খারাপ। ব্যাপারটা বুঝছেন তো? না, আপনার কথা ঠিক আছে, বাট হচ্ছে লাস্ট কিছুদিন আগে মানে আমি নিজে একটা কোম্পানির গ্যাসুইটি ফান্ড অডিট করছি। তো হ্যাঁ, গ্যাসুইটি ফান্ড অডিট করার সময় তো আমি তখন একদম ব্যান্ড নিউ, স্যার আমাকে দিয়ে অডিট করাইছে, স্যার প্লাস আমি অ্যাকাউন্টস রেডি করছি। হ্যাঁ। তো স্যার ওইখানে এমবাসিস অফ মেটার দিছে, মানে ওই দিছে, কিন্তু আমার সামনে ওই সিএফও হচ্ছে আমার স্যারকে ফোন দিয়ে বলল যে আপনারা এখানে ছোট একটা অ্যাকাউন্ট, এখানে কোয়ালিফাইড ওপিনিয়ন দিলেন, তাহলে সিএফওর এটা বিষয়টা কি ভুল ধারণা না যে এমবাসিস অফ মেটার মানে কোয়ালিফাইড ওপিনিয়ন? আপনার পয়েন্ট আমি বুঝতে পারি না, আরেকবার একটু বলবেন? এটা বললাম, আমি লাস্ট একটা গ্যাস ফান্ড অডিট করছি, সেখানে অডিট রিপোর্টে এমফাসিস অফ মেটার দেওয়া আছে, কিন্তু সিএফও বলছে যে এটা কোয়ালিফাইড অপিনিয়ন। এটা কিভাবে হইলো? তাহলে ওনার সিএফওর যে আন্ডারস্ট্যান্ডিং এ প্রবলেম আছে মনে হয়। এমফাসিস অফ ম্যাটার ব্রেকআপ দেওয়া মানে ইয়া না, কোয়ালিফাইড ওপিনিয়ন না। হ্যাঁ, তাহলে সিএফওর আন্ডারস্ট্যান্ডিং এ প্রবলেম থাকতে পারে। আমি আপনাকে হ্যাঁ, আবার জিনিসটা ক্লিয়ার করি। এমফাসিস অফ ম্যাটার প্যারাগ্রাফ দেয়া মানে এমন এটা, এটার সাথে ওপিনিয়নের কোনো কানেকশন নাই। ওপিনিয়নের সাথে এটার কোনো সম্পর্ক নাই। এমফাসিস অফ ম্যাটার প্যারাগ্রাফ আমরা দেই কোনো একটা ইস্যুকে হাইলাইট করার জন্য, যাতে করে ইউজার এটা দেখে বুঝতে পারে যে এখানে আসলে কি মানে কোন একটা বিষয়টাকে আমি বেশি হাইলাইট করতেছি, বেশি ইম্পর্টেন্স দিয়ে, বেশি সিগনিফিকেন্স দিয়ে বোঝাচ্ছি, তখন আমরা এমফাসিস অফ ম্যাটার প্যারাগ্রাফ লিখি। এটার সাথে ওপিনিয়নের কোনো কানেকশন নাই, সোজা হিসাব। এমফাসিস অফ ম্যাটার প্যারাগ্রাফ দেওয়া মানে এই না যে আমরা কোনো কোয়ালিফাইড ওপিনিয়ন দিচ্ছি বা অ্যাডভার্স ওপিনিয়ন দিচ্ছি বা ডিসক্লেমার দিচ্ছি, তো ওটা এরকম না। হ্যাঁ, তো এমফাসিস অফ ম্যাটার প্যারাগ্রাফ দিয়েও আমি আনমোডিফাইড ওপিনিয়ন দিতে পারি, এটা তো কোনো সমস্যা নাই। এটা 100% ওকে। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার এই কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য। এটা আসলে অনেক দিন ধরে মানে কারো কাছে এরকম স্কোপ পাচ্ছিলাম না যে ই এখন তো আপনি করবো। ক্লিয়ার নাকি? হ্যাঁ হ্যাঁ স্যার, ক্লিয়ার 100%। আমি আবার আপনাকে সামারি বলি এক লাইনে। অডিট ওপিনিয়নের সাথে এমফাসিস অফ ম্যাটার প্যারাগ্রাফের কোনো কানেকশন নাই। ইভেন আমরা যখন এমফাসিস অফ ম্যাটার প্যারাগ্রাফ লিখি, তখন আমরা লাস্টে একটা লাইন লিখে দিই। আপনি যেহেতু কাজ করছেন আপনার হয়তো আইডিয়া আছে যে আওয়ার ওপিনিয়ন ইজ নন মডিফাইড, হ্যাঁ, ফর দিস রিজন, এরকম আমরা একটা লাইন লিখে দিই। তার মানে আমি যে ইস্যুটা এখানে হাইলাইট করতেছি বা লিখতেছি, এইটার কারণে আমি আমার ওপিনিয়নটাকে মডিফাই করতেছি না। এটা আমরা ক্লিয়ারলি বলে দিই অডিট রিপোর্টে। তো আর কোনো কনফিউশনের জায়গা থাকার কথা না, যে ইউজার তারও কনফিউশনের জায়গা থাকার কথা না। হুম স্যার, আপনি বুঝতে দেখেন পারছি। একটা স্যাম্পল দেখেন যে এমফাসিস অফ ম্যাটার প্যারাগ্রাফ কিভাবে লিখে, সেখানে কি লেখা থাকে। সেখানে আমরা বলে দিই যে এটার জন্য আমাদের ওপিনিয়নে কোনো ইম্প্যাক্ট করবে না, আমাদের ওপিনিয়ন আমরা যেটা হয় সেটাই দিছি, আমরা অ্যাপ্রোপ্রিয়েট ওপিনিয়ন দিছি। ঠিক আছে স্যার, কালকে আমি ফার্মেসি চেক করবো। হ্যাঁ, আপনি দেখেন, দেখার পরেও যদি কোনো কনফিউশন হয় আমার সাথে কথা বলেন। হ্যাঁ, ঠিক আছে স্যার। ঠিক আছে, আজকে ক্লোজ করি। হ্যাঁ, ওকে স্যার। ওকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ওকে স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।